শুভ অপরাহ্ন। নিশ্চয় সবাই ভালো আছেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন ডেমো ক্লাস, এটি হচ্ছে ফ্রি ডেমো ক্লাস। তো অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা 2026-27 ব্যাচ শুরু হবে। সেই উপলক্ষে অনলাইন ফ্রি ডেমো ক্লাসে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন কিশোরী মোহন মণ্ডল। বাকিরা সবাই ভিডিও অন করুন প্লিজ। ॐ जवा कुसुमशङ्काशङ्काश्यपयं महाद्युतिं धन्तारिं सर्वपापं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्कतुषाराभ्यां क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनभक्तशम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं शक्तिहस्तं च लोहितं गं प्रणमाम्यहं प्रियङ्गुकोलिकशमं रूपेण प्रतिमां बुधं সৌমাং সর্বগুণোপেতং তং বুধং প্রণামহম দেবতানাং ঋষীণাং চ গুরুকনক সন্নিভম বন্দে ভক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যনাং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রবাক্তরং ভর্গবং প্রণামহম নীলাঞ্জন চায় প্রক্ষং রবিসুত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি সর্বেশ্বরম অদ্যকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমারদকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণামহম পলালধুং শঙ্কাশং তরাগুরুঃ বিমারদকম রৌদ্রং রুদ্রাত্তকং কুরুং তং কেতুং প্রণামহম ওম নবগ্রহায় নমঃ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা 2026 এবং 27 ব্যাচ আমরা শুরু করতে যাব। সেই উপলক্ষে আমাদের কিছু কথা, এটি হচ্ছে আপনারা দেখেছেন যে অনলাইন প্রথম ফ্রি ডেমো ক্লাস। তো আমরা ডেমো ক্লাস কেন নিচ্ছি, এটি আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে। তাছাড়া আপনারা অনেকে ভর্তির বিজ্ঞাপন দেখেছেন, সেই বিজ্ঞাপন অনুযায়ী যে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন। তো বিষয় হচ্ছে, আপনাদেরও যেমন আমাদের চেনার প্রয়োজন রয়েছে, আমরা বলেছি যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। তো শিক্ষকরা কারা সেটিও আপনাদের জানতে হবে, যে শিক্ষক এখানে কে শিক্ষা নেয় আমাদেরও চিনতে হবে। আপনাদেরও আমরা চেনার চেষ্টা করব। কেন চেনার চেষ্টা করব, এখানে একটু কথা রয়েছে। আমরা ইতিপূর্বে এই অনলাইন জ্যোতিষ শিক্ষা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে বিগত 4 বছর ধরে এই অনলাইন প্রক্রিয়া চালু রয়েছে। তো আমরা ধাপে ধাপে দেখতে দেখতে এক সময় এসে দেখলাম যে শিক্ষার্থী ভর্তির সময় অনেক ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই শিক্ষার্থীরা পরিপূর্ণরূপে সবাই মাথা পর্যন্ত যেতে পারে না। তো এই যে কেন পারে না, এর কিছু নিয়ে আমার আলোচনা। যে অনেকে ক্লাস ভালো লাগে না, নাকি আহ এটি কঠিন, কঠিন শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র যেহেতু বেদের নির্মল চক্ষু। তো বেদ কি? বেদ আমরা যদি দেখি যে আমাদের হিন্দু সমাজে বা সনাতন সমাজে যদি 100 ঘর হিন্দু থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে 10 ঘরে হয়তো বেদ আছে। কিন্তু সেই বেদের নির্মল চক্ষু যদি এই জ্যোতিষশাস্ত্র হয়ে থাকে, তো সেই 100 ঘরের 10 ঘরে যদি বেদ থাকে থাকে, তার এক ঘরও কিন্তু বেদ গ্রন্থ পড়েন কিনা সন্দেহ আছে। তাহলে তার নির্মল চক্ষু আমরা কিভাবে দেখব? আর সেই মহান জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ কৌশল আমরা কিভাবে প্রয়োগ করব? আমরা কি সুপাত্রে এই জ্যোতিষশাস্ত্র দিচ্ছি, না অপাত্রে প্রয়োগ করছি, সেটি যেমন আমাদের জানার প্রয়োজন রয়েছে, ঠিক তদনুরূপ আপনারাও এই অনলাইনের বাজারে বা জ্যোতিষশাস্ত্র ঘরে বসে এখন শেখা যায়, এইরকম প্রতিষ্ঠান শ শ রয়েছে। তার মধ্যে আপনারা কেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে বেছে নেবেন, এটি একটি প্রশ্ন আপনাদের থেকে যায়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সাধারণত কিভাবে শিক্ষা দেয়? যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে শিক্ষা গ্রহণ করতে গ্রন্থের প্রয়োজন হয় না, সরাসরি আমরা শিক্ষা দেই না। সেটি আপনারা একটু পরেই দেখতে পাবেন যে আমরা সরাসরি শিক্ষা দেই না, কিন্তু শিক্ষাটা অনুভব করাই। যেমন দেখা যাচ্ছে, যদি আমরা সেই বেদের নির্মল চক্ষু বলি, তো আমরা সেই নির্মল চক্ষু দিয়ে কেউ বেদ পড়েন, কেউ অনুধাবন করেন, আবার কেউ বেদ বোঝেন। কেউ মুখস্থ করছেন, কেউ অনুধাবন করে পড়ছেন, আর কেউ বোঝার চেষ্টা করছেন। তো আমরা জ্যোতিষশাস্ত্র বোঝার চেষ্টা করি। বিশেষ করে যেমন দেখা যায় যে আমরা কি শিক্ষা দিই,
তার মধ্যে যদি একটি উদাহরণ ডেকে আনি, সামান্য একটি উদাহরণ ধরেন নিয়ে আসলাম। আমরা সাধারণত সব থেকে প্রচলিত যে বিষয়টি সেটি হচ্ছে বিবাহ ধর্ম। আমরা বিবাহ করব, পাত্রপাত্রীর জটক বিচার করব। তাহলে জটক বিচার করে আমরা দিন নির্ধারণ করব। দিন নির্ধারণের ক্ষেত্রে বলা আছে যে শাস্ত্রে রয়েছে জন্মবারে বিবাহটাই করা যাবে না। তাহলে জন্মবারটিকে বাদ দিতে হবে। তাহলে জন্মবার বাদ দেওয়ার পরে যে বিবাহের দিনগুলো থাকে, দেখা যাচ্ছে এক মাসে 5টি দিন রয়েছে। এই 5টি দিনের মধ্যে কোন দিনটি শুভ? আবার সেখানে লগ্ন থাকে, দেখবেন আপনারা বিবাহের দিনে যে মেষ বৃষ বা কর্কট সিংহ লগ্নে বিবাহ, কখনো থাকে কুলিক রাত্রানুরোধে, কখনো থাকে সুতুহিবুক যোগে, আবার কখনো থাকে দেখা যাচ্ছে যজুর বিবাহ। এই বিবাহের পার্থক্য কি? কোন বিবাহে, বিশেষ করে সুতুহিবুক যোগ বা কুলিক রাত্র অনুরোধে, কুলিক রাত্রটা কি, কেন সে অনুরোধ করছে যে এই সময় বিবাহ করা যাবে? তো ওই জাতককে আপনারা কোন লগ্নটি দিবেন, ওই জাতক জাতিকা কোন লগ্নে বিবাহ করলে শুভ হবে। নানান মুনির নানান মত হলে যেমন শাস্ত্রগত ব্যাপারে অপূর্ণতা থেকে যায়, ঠিক তদনুরূপ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সবসময় চাইবে বা চায় যে জ্যোতিষশাস্ত্রে, প্রকৃত জ্যোতিষশাস্ত্রের যে নিগূঢ় তত্ত্ব, সেই তত্ত্ব মোতাবেক আমার শিক্ষার্থীরা আপনাদের প্রেডিকশন দেবে বা তার ক্লায়েন্টদের ভাগ্যফল বা তাদের শুভ দিন বা তাদের শুভ সময় নির্ণয় করবে। তাহলে সেটি আমরা কিভাবে শিখব? এই যে সেই শেখার প্রচেষ্টাই শুধুমাত্র আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। আপনারা অনেক জায়গায় অনলাইন জ্যোতিষ শিক্ষা দেখবেন, অনেক সময় দেখবেন অনলাইন কেন প্র্যাকটিক্যালও দেখবেন যে সেখানে কিভাবে শেখানো হয়। আর আপনারা একটু পরে অনুধাবন করবেন যে আমাদের এখানে শেখানোর সিস্টেমটা কি। এমনকি আমাদের ক্লাস, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে হবে। 3 ঘন্টার 1 ঘন্টার ক্লাস পাবলিক করে দেওয়া হয়, যে ক্লাসটি সবাই দেখতে পাবে, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করা হয়। বাকি 2 ঘন্টা শুধুমাত্র যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী, শুধু তারাই দেখতে পাবে, অন্য কেউ এই ভিডিও দেখতে পাবেন না। তাহলে ভিডিও আপনাদের রেকর্ড করবেন, এই রেকর্ড করার প্রয়োজন কিন্তু নেই, আপনারা শিক্ষার্থী হলে পাবেন। তাছাড়া আজকের ক্লাসটি ওপেন ক্লাস, এটি লাইভ ফোরকাস্ট হচ্ছে কালার্স লাইভ নামে একটি ফেসবুক পেজে। আমি একটু পরেই গ্রুপে এটি লিংক দিয়ে দেবো বা আমার ফেসবুকে শেয়ার করে দিব। নীরজ স্যার, জে কে দেব স্যার যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই পাবেন আমি কথা বলতে বলতে। তো এই যে আমরা তাছাড়া দেখেছি এই যে ভর্তি হয়ে অনেকে পিছপা হন, অনেকে চলে যান। তাহলে আমাদের কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে যে কোন শিক্ষার্থী আমাদের মাথা পর্যন্ত যাবেন, বিশেষ করে এই শিক্ষা সমাপ্ত করবেন। তার জন্য আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাস পর্যন্ত প্রকৃত ক্লাস শুরু হবে না। এটি হচ্ছে মাসে একটি করে ক্লাস হবে। তো মাসে একটি করে ক্লাস হবে, কত তারিখে হবে, কোন সময় হবে, সেটি কিন্তু শিডিউল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ভর্তি ইচ্ছুক, যারা ভর্তি হবেন, তারা এই অনুযায়ী ক্লাস করে আমাদেরও জানবেন, আমরাও আপনাদের জানব। কিন্তু সেটি কিভাবে? আজকে যেমন ফ্রি ক্লাস ওপেন করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে ক্লাসগুলো কিন্তু হবে, আপনাদের আগে ভর্তি হতে হবে। যারা ভর্তি হবেন তারাই এই ক্লাসগুলো অংশগ্রহণ করবেন। আর যারা দেখবেন যে ভর্তি হয়েছে, ভর্তি হয়েছেন মানে যে আমাদের এখানে এসে আপনারা আপনাদের জীবন যৌবন অর্থ সব দিয়ে দিয়েছেন, তা কিন্তু নয়। ভর্তি হবেন, আপনাদের এই 6 মাসে 6টি ক্লাস করার পরে যদি ভালো না লাগে, তাহলে আমার নাম হচ্ছে কেসি পাল, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমি প্রতিষ্ঠা করেছি। আমাকে একটি মেসেজ দিবেন যে আমি ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাসটি কঠিন, বা আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না, বা আমার দ্বারা এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তখন আপনারা টাকাটি রিটার্ন নিতে পারবেন। কিন্তু জুলাই থেকে ক্লাস চালু হয়ে গেলে তখন আর আপনাদের এই ভর্তিকৃত টাকা আর ফেরত দেওয়া হবে না। তো সেক্ষেত্রে যেহেতু অর্থ অনর্থের মূল যাতে না হয়, আপনারা টাকা দিয়ে ভর্তি হবেন, যে কোন জায়গায় ভর্তি হচ্ছেন সেই জায়গাটি আসলে গ্রহণযোগ্য কিনা, সেখানে বিশ্বাস করা যায় কিনা। অনেক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন রয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিজ্ঞেস করেন, আমি পরিপূর্ণ উত্তর দিতে পারি না। তার জন্য এই ডেমো ক্লাসে এগুলো তুলে ধরা হচ্ছে। তাছাড়া আবার অনেকে প্রশ্ন করেন বই পুস্তক কিনা লাগবে কিনা।
কত টাকার বই পুস্তক লাগতে পারে? আমরা কিন্তু বলেছি ইতিপূর্বে যারা ক্লাস করেছেন তাদের কাছ থেকে, আপনারা যখন ভর্তি হবেন তখন গ্রুপে যখন যুক্ত হবেন উন্মুক্ত আলাপ আলোচনা করতে পারবেন। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে ভিডিও রিজার্ভ থাকবে, আপনাদের ব্যাচের জন্য আলাদা গ্রুপ থাকবে। তো সেই গ্রুপে আলোচনা করলে আপনারা জানতে পারবেন যে আসলে আমরা সরাসরি কিন্তু জ্যোতিষ শিক্ষা দেই না, জ্যোতিষকে অনুধাবন করার সূত্র দিয়ে থাকি। সেই অনুধাবন শক্তি যদি আপনার ভিতর থাকে, তখন না আপনি এই মহান জ্যোতিষশাস্ত্র, বেদের নির্মল চক্ষু, সেটি বই না পড়েও বিশেষ করে আপনারা শিখতে পারবেন। কিন্তু শিখতে পারবেন, বই না পড়ে শিখতে পারবেন, এটি আবার কেমন কথা? বই কিনবেন কিন্তু বই কিভাবে পড়তে হয় সেটি কিন্তু আপনারা জানেন না, অনেকেই জানেন না। এটা আমি আমার দীর্ঘ 25 বছরের জ্যোতিষ চর্চার জগতে দেখেছি, উপলব্ধি করেছি, তার জন্য এই কথা বলেছি। আপনারাও দেখবেন প্রত্যেকের ঘরে হয়তো বই দুই একটি আছে, আপনারা পড়েছেন, কিন্তু কতটা অনুধাবন করেছেন, কতটা বুঝতে পেরেছেন, আপনারাই আপনাদের কাছে প্রশ্ন করবেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে বেশি আমরা তর্ক বিতর্কে বা বেশি কথাবার্তায় যেতে চাই না। যেহেতু আমাদের এটি ফ্রি ডেমো ক্লাস, তো আমাদের ক্লাসটির একটু সূচনা হওয়ার দরকার। তো সেক্ষেত্রে আমাদের স্যাররা রয়েছেন কিন্তু, যে আপনারা চিনতে পারবেন এখানে জে কে দেব স্যার, কলকাতা থেকে ওই, সরি, সে টিটু দাস ত্রিপুরা থেকে আমাদের পামেস্ট্রির উপরে ক্লাসের সহযোগিতা করে থাকেন। পামেস্ট্রিতে উনি যথেষ্ট ভালো জ্ঞান রাখেন এবং সেটি আপনারা ক্লাসের মধ্য দিয়ে বুঝতে পারবেন। জে কে দেব স্যার, আমি নিজেই বলি যে উনি সর্বশাস্ত্র পারঙ্গম একজন ব্যক্তি। তো কেন বলি, কি জন্য বলি, সেটিও এখান থেকে অনুধাবন করতে পারবেন। নীরজ স্যার, ইনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং স্যার হিসাবে ওনার দক্ষতা, ওনার যোগ্যতা এখান থেকেই যাচাই করতে পারবেন। তো আমরা যদি একটু আসি যে আজকের ক্লাস হচ্ছে 26 তারিখ, 26-এ, ও সরি 24 তারিখ, 24শে জানুয়ারি 2026। আপনারা দেখতে পাচ্ছেন যে 24, 4 আর 2 যোগ করে 6, 0 1 মানে 1, 2026 মানে 2 2 4 আর 6 4 10 মিলে 1 সমান হচ্ছে 8। 6 আর 2 8। আর ক্লাসটিও হচ্ছে শনিবার, অর্থাৎ শনির ক্লাস। সাধারণত দেখুন আপনারা কি শেখেন সেটি নিয়ে একটু বলি। নিউমারোলজিতে আপনারা শেখেন বা এ যাবৎকালে আমার শিক্ষার্থীরা শিখেছেন যেটি, সেটি হচ্ছে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রবির জাতক, 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাও রবির জাতক, আবার 19 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাও রবির জাতক, আবার 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাও সে রবির জাতক। কিন্তু 1 তারিখের আগে লেখা থাকে 01, যেমন একটি তারিখ যদি আমরা ইংরেজি তারিখ পাই, তাহলে 01-05-2000 হয়তো 25 পেলাম, বা ধরেন 1980-85 যে কোনো একটি সাল পেলাম, ধরেন 1985 লিখলাম। তো এই যে শূন্যটি থাকে, শূন্যটি কিন্তু আমরা ধরি না। আমরা জানি রবি মানে রাজা, একক, তার পাশে কোনো কেউ নেই, মানে সৈন্য নেই, সামন্ত নেই, তার কোনো নেই, বা তার কোনো রাজা নেই, সুদীপ মানে বাবু, আপনাকে তো প্রথমেই বলা হইলো আপনি সাউন্ড মিউট করো। রাজ্য আছে কিন্তু রাজা নেই, সে একাই বসে। তাহলে উনার বাড়ির কাজ কে করাবেন, কে করবেন? উনাকে কে শেষ করে দেবেন, কে চুল সুদীপশীল, কাটবেন, কে সুদীপশীল, কাপড় আপনাকে দেবেন? প্রথম থেকে বলা হচ্ছে সুদীপশীল, আপনি আপনি এদিকে কোনো কর্ণপাত করতেছেন না, ভিডিও অফ করতেছেন না, অনও করতেছেন না, মিউটও করতেছেন না। তো যখনই আমরা এটি দেখব যে এর আগে যে শূন্যটি রয়েছে এর মানটি কোথায়, আমরা গণিতে পড়েছি সংখ্যার পরে শূন্য হলে, যেমন 1-এর পরে শূন্য দিলে 10 হয়ে যাচ্ছে, 10-এর পরে আরেকটা শূন্য দিলে 100 হয়ে যাচ্ছে, 100 পরে আরেকটা শূন্য দিলে 1000 হয়ে যাচ্ছে। কিন্তু বাম পাশে যদি আমরা 5টি শূন্যও দিই এর কোনো মূল্য থাকে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু সেই শিক্ষা দেয় যে বাম পাশে শূন্য থাকলেও তার মূল্য থাকে। কিভাবে থাকে? অর্থাৎ 1 তারিখে জন্মগ্রহণ করেছে, বাম পাশে শূন্য, তার মানে কি? এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শেখায়। কিভাবে শেখায়? যে বামে 0, তাহলে তার আগে শূন্য, মানে সে রাজা হয়েছে, আগে ছিল সে হতদরিদ্র, বা আগে ছিল সে খুব দুর্বল গৃহের মানুষ, দুর্বল
পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে সে রাজা হয়েছে। যে ব্যক্তি 10 তারিখে জন্ম, সে ব্যক্তির পরে রাজত্ব, মানে ল্যান্ড প্রপার্টি বা রাজত্ব সে পরে পেয়েছে, আগে রাজা, অর্থাৎ ধনীর ঘরে জন্মগ্রহণ করেছে। 19 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেটি শিক্ষা দেয় যে মঙ্গল সেনাপতি, আর রবি হচ্ছে 1, মিলে হচ্ছে 10, অর্থাৎ তার রাজ্য রয়েছে, রাজা রয়েছে, সে সেনাপতি রয়েছে। 28 তারিখের ব্যক্তিকে বলা হয় যে চন্দ্র তার মা রয়েছে, তার শনি প্রজা রয়েছে, প্রজার ভিতর সবকিছু রয়েছে, ল্যান্ড প্রপার্টি রয়েছে, সে নিজে রাজা হয়েছে। কিন্তু বামের শূন্য 10 তারিখ, মানে সরি 1 তারিখ, বামের শূন্য, একে বলে সে প্ল্যানেটে তাকে কিভাবে চেনে। এখানে একটি প্ল্যানেট অঙ্কিত আছে, দেখুন, কর্কট লগ্ন, লগ্নের ধনভাবে কেতু, সপ্তমে আছে রবি, মঙ্গল, বুধ, শুক্র, আজকের দিনের প্ল্যানেট কিন্তু এটি, অষ্টমে রাহু, নবমে চন্দ্র শনি, দ্বাদশে বৃহস্পতি। তাহলে এই প্ল্যানেটটির রবির 3 নম্বর ঘরে চন্দ্র রয়েছে, অর্থাৎ সে শুক্ল পক্ষে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আজকে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি। তাহলে যখন এই রবির ডিগ্রি কর্কট থেকে অতিক্রম করবে, তখন সে কৃষ্ণপক্ষের জাতক বা জাতিকা হবে প্ল্যানেটটি। তো এই জাতকের যেহেতু 1 তারিখে জন্মগ্রহণ করেছে, আগে শূন্য, তাহলে এই জাতক জাতিকার প্ল্যানেটটি হলে অবশ্যই প্ল্যানেটটি কৃষ্ণপক্ষের হবে, কারণ তার জীবনের আগে অন্ধকার। যে ব্যক্তি 10 তারিখে জন্মগ্রহণ করবে, তাহলে সে ব্যক্তি শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে। এটি যদি বলা হয়, তাহলে বলবেন কি স্যার, আপনারা কি দেখাতে পারবেন যে 1 তারিখে জন্মগ্রহণ করেছে সবাই কৃষ্ণপক্ষে জন্মেছে? এটি আপনাদের প্রশ্ন থাকবে। আবার 10 তারিখে জন্মগ্রহণ করেছে সবাই শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে, এটি কি স্যার দেখাতে পারবেন? আমি বলবো পারব। কিভাবে পারবো সেটি অনেক ডিপে যেতে হবে। কিভাবে সম্ভব? কারণ হচ্ছে, একটু মিউট করুন হৃদয়ানন্দী বাবু, আপনার ওখানে কেন আনমিউট রয়েছে? তো যখন আমরা এই এটি দেখাতে পারবো, কিভাবে দেখাতে পারবো? আমরা অনুধাবন করা শিখাবো যে আগে জিরো, অর্থাৎ তার লাইফের আগে সে শূন্য, তাহলে সে কৃষ্ণপক্ষে আসছে। দেখাতে গেলে তখন কি লাগবে? তখন তার ড্রাইভার নাম্বার 1, অর্থাৎ 01 তারিখে জন্মগ্রহণ করেছে, তার মাসটি হচ্ছে 5, তার সালটি হচ্ছে 1985। যদি এটিকে নিউমারোলজিতে রূপান্তর করা হয়, তখন আমরা কি পাই? তখন পাই 1 + 5 6 9 6 15 আর 23 আর 5 28 সমান এই 28 তারিখে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ রবির তারিখ। তো 8 আর 2 10 মিলে এই আবার সেই রবির সংখ্যায়। তাহলে এই ব্যক্তির কন্টাক্ট নাম্বার বা যে ভাগ্যাঙ্ক, সেটি হচ্ছে রবি, আবার রবির তারিখে জন্মগ্রহণ করেছে। কিন্তু আগে ছিল শূন্য, আর এখন আসছে পরে শূন্য। তাহলে কি হলো? আমি বলেছি যে যার 01 দিয়ে লেখা, মানে আগেই জিরো, তার প্ল্যানেটটিতে দেখবো যে রবির সমসপ্তমের পরে চন্দ্র থাকবে। কিন্তু আজকের দিনে তো সমসপ্তমের আগে চন্দ্র রয়েছে, তাহলে আজকের সঙ্গে কিন্তু এটি মেলেনি। কিন্তু প্ল্যানেটে মিলবে। কিভাবে মিলবে? যখন নিউমারোলজিতে আমরা ড্রাইভার নাম্বার, কন্টাক্ট নাম্বারকে এক করব এবং যে সময়ে জন্মগ্রহণ করেছে সেটি যখন দেখব, তখনই কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো ওই জাতকের প্ল্যানেটটিতে চন্দ্র কোথায় থাকবে। যেমন চন্দ্র যদি আমরা বের করতে পারি রবির আগে থাকবে না পরে থাকবে। এইবার পরবর্তীতে যখন চন্দ্রে যাব, 2 এর আগেও কিন্তু শূন্য থাকবে, 20 তারিখের পরে শূন্য আছে। তাহলে এই 20 তারিখের চন্দ্র, মানে 2 তারিখের যে চন্দ্র 02, তাহলে এই মায়ের আগে যে শূন্যতা, সে শূন্যতাটা কোথায়, সেটি আমরা কিভাবে খুঁজে পাবো? এই খুঁজে পাওয়ার জন্য চন্দ্র কি রবির আগে যাবে না পরে যাবে, সেটি বের করা সম্ভব জ্যোতিষশাস্ত্র দ্বারা। অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে শিক্ষা দেয়, সেটি হচ্ছে নিউমারোলজি, একই সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং একই সঙ্গে পামিস্ট্রি। সেই নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি শিখতে শিখতে ওই জাতকরা শিখে ফেলে তার
বাস্তব স্যার যোগটা কি ঠিক আছে স্যার? 1/5/1985 স্যার। স্যার ওই প্রশ্ন জন্ম করতে তারিখটা মনে হয় যোগ হবে না ওটা স্যার? তো 29 হবে স্যার। পারেন। 6 7 9 7 16 16 আর 8 24 24 আর 5 29 হোক 29 29 মানে 2 29 সমান 2 হোক একটা কিছু। হ্যাঁ, তো যখন সেই জাতক 2 তারিখে যখন জন্মগ্রহণ করেছে তখন এই চন্দ্রকে আমাদের বের করে নিয়ে আসতে হবে যে চন্দ্র কোথায়। তাহলে এই চন্দ্র যে রবির পরের শুক্লপক্ষের চন্দ্র, মানে এই চন্দ্র শুভ কিনা, এই শুভ চন্দ্র দিয়ে বুঝতে হবে যে চন্দ্র তার শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে সে ব্যক্তি জন্মগ্রহণ করেছে। পরবর্তীতে যখন আমরা চন্দ্রে যাব 2 সংখ্যায় যাব তখনও কিন্তু 0 2 রয়েছে। আবার 20 তারিখে যে জন্মগ্রহণ করেছে তার 2 এর পরে 0 রয়েছে। তো এই যে 2 এর পরে 0 আর 2 এর আগে 0, এটি দিয়েও কিন্তু বুঝতে হবে যে চন্দ্র তার পাপস্থ কিনা, পাপ গ্রহযুক্ত কিনা, পাপ গ্রহ দিষ্ট কিনা। দেখুন এখানে চন্দ্র কিন্তু পাপ গ্রহ শনি যুক্ত, রাহু দিষ্ট। তাহলে এটি নিউমারোলজি দ্বারা বের করে ফেলা সম্ভব। আবার একই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেটি শিক্ষা দেয় সেটি হচ্ছে দিক নির্ণয়। দিকটাই হচ্ছে বাস্তু, যেটি আমাদের গৃহের কোন দিকে কি অবস্থান করবে। আমার ঘরের ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছনে কি। আমার শত্রু থাকলে শত্রু ডাইনে না পিছনে না বামে না ডাইনে। আমার যদি মিত্র থাকে তাহলে মিত্র পরিবার কোন পাশে। একই সঙ্গে হাতের রেখা কিভাবে গেলে, কোন পরিবেশে গেলে, ওই প্ল্যানেটের সঙ্গে তার হাতটি মিলাতে গেলে কিভাবে মিলাতে হয়, সে শিক্ষাগুলো জ্যোতিষশাস্ত্র দিয়ে থাকে বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দিয়ে থাকে। এটি অদ্যবধি আমি জানিনি আজ পর্যন্ত যে এভাবে মিল করে ক্লাস কোথাও হয়। এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটি আমাদের লিংক দিলে আমরাও একটু দেখে সেখান থেকে শেখার চেষ্টা করব। কে যেন শেয়ার করছেন, আবার কে যেন লাইভ জুম থেকে শেয়ার করছেন, ক্যান্সেল করুন। তাছাড়া যখন আমরা 3 সংখ্যা আসবো বৃহস্পতি, সেই বৃহস্পতি তার আগে 0 রয়েছে, অর্থাৎ 3 তারিখের আগে 0 রয়েছে, আর হচ্ছে 30 তারিখের পরে 0 রয়েছে। তাহলে 3 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার আগে শূন্যতা, অর্থাৎ প্ল্যানেটের বৃহস্পতির আগে শূন্যতা থাকবে, আগের দিকে ফাঁকা থাকবে, আগে 0 থাকবে, আগে ফাঁকা ঘর থাকতে হবে। যার 30 তারিখে জন্ম তার পরপরই গ্রহ থাকতে হবে, সেই গ্রহের সাথে বৃহস্পতির শুভ যোগ তৈরি হতে হবে। এটি আমরা আজ পর্যন্ত খুঁজে দেখিনি, এমনকি আমার অনলাইন কোনো শিক্ষার্থী আজ পর্যন্ত এটি খুঁজে দেখার সেই কৌশল আমরা অবলম্বন করেছি কিনা সন্দেহ। কিন্তু তারা শিখতে শিখতে শিখে যাবেই, এটা হচ্ছে আমার বিশ্বাস। এটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। যখন আমরা বৃহস্পতিকে দেখব যে 3 সংখ্যার আগে 0 30 তারিখের পরে 0, এটি যখন আমরা মিলাতে পারবো তখন আপনাদের আবার প্রশ্ন জাগবে যে 4 13 22 31 এর আগে পিছে তো কোনো 0 বা কোনো কিছু নেই, তখন আমরা কি করব। বা যখন কোনো জাতক জাতিকা 5 14 23 তারিখে জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রেও তো 0 নেই, বা বাকি কোনো সংখ্যার পরে 0 নেই, তাহলে সেটি আমরা কিভাবে বুঝবো। সেটি কিন্তু বুঝতে গেলে আপনাদের দেখতে হবে যে 4 13 22 31, তার মানে একক 4 রাহু। যখন আমরা 13 তারিখে যাব তাহলে আগে রবি পরে বৃহস্পতি। ওই জাতকের যদি 13 তারিখে জন্ম হয়ে থাকে, আনলাকি 13 এর ডেটে যদি জন্ম হয়ে থাকে, তার সালে মাসে মিলালে দেখা যাবে বৃহস্পতির আগে রবি থাকবে। তাহলে গ্রহগণ এন্টি ক্লকওয়াইজ ঘুরে, রাহু কেতু শুধুমাত্র ক্লকওয়াইজ ঘোরে। তাহলে তার প্ল্যানেটে যদি আমরা দেখি যে বৃহস্পতির আগে, বিশেষ করে যখন আমরা দেখব যে রাহুর আগে 13 তারিখে যে জন্মগ্রহণ করেছে, এই 13 তারিখে আগে রবি পরে বৃহস্পতি, অর্থাৎ এখানে যেমন আগে রবি পরে বৃহস্পতি, এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরে, শুধুমাত্র রাহু কেতু বাদে। এরকম যদি দেখতে পাই তাহলে বুঝবো যে জন্ম তারিখের সঙ্গে তার প্ল্যানেট সঠিক আছে, এটি আমরা দেখতে পাবো। আবার যখন আমরা স্যার এই 22 প্ল্যানেটের তারিখ, কি কোথা থেকে শুরু হবে, এক পরে এর কোনো করুন, নির্দিষ্টতা আছে? প্রশ্ন পরে করুন, লিখে রাখুন। যখন আমরা 22 তারিখ দেখব তখন একক রাহু,
এই রাহুটি তখন প্ল্যানেটে এককভাবে ছত্রভঙ্গ অবস্থায় থাকবে, তাকে দেখা যাচ্ছে কেউ সহযোগিতা করছে না, একমাত্র চন্দ্রদৃষ্ট বা চন্দ্রযুক্ত হয়ে অবস্থান করছে। এটি দিয়ে অনুভব করে আমরা হরোস্কোপ তৈরি করা শেখাই, যেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ইতিপূর্বে শেখাচ্ছে, যাকে বলা হয় নষ্ট কোষ্ঠী উদ্ধার পদ্ধতি, বা কোষ্ঠীর সঠিকতা আছে কিনা সেটি যাচাই করার পদ্ধতি। সেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দিয়ে থাকে। আবার এখানে যদি দেখা হয় যে রবি, মঙ্গল, বুধ, শুক্র একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে মকর রাশিতে, হাতে একই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দেয় যে মেষ, ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার পর্ব, মাঝের পর্ব বৃষ, গোড়ার পর্ব কর্কট। তাহলে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। দেখছি তো আপনারা বই আসছেন কেন? আমি কিন্তু বই আসতাম না। এই জন্য হচ্ছে আমার ফ্রি মিউট করেন। ক্লাস, আমি কাকে শিক্ষার্থী নিব আর কাকে নিব না, এজন্যই কিন্তু আমার এই 6টি ফ্রি ক্লাস। আওলাদ শুনবেন হোসেন না, সাহেব আপনি ভিডিও কেন অন করবেন মিউট না, করে রাখছেন? আমার ফর্মেই কিন্তু নিয়ম নীতি লেখা রয়েছে যে কে ভিডিও অন করে ক্লাস করতে হবে কি হবে না। আমার মিউট আনমিউট আপনাকে দেখতে হবে না আমাকে বলতে হবে, এটি আপনাদেরই নির্ধারণ করতে হবে। শুধু চাইলেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষা নেওয়া যাবে না। না তুই টিয়াতে গেলে এই পরে আমরা আওলাদ হোসেন সাহেব আপনি কি শুরু করলেন? টিয়া নাকি বাদ তুই বুঝতেছিস না? আওলাদ জি, হোসেন সাহেব আপনি কি শুরু করলেন? আমার আমারও যদি একটু মুখ মুখ স্যার আছে ছেড়ে দিলাম স্যার আপনার ওই জায়গা থেকে বন্ধ করে দেন সবাইকে। আওলাদ হোসেন সাহেব আপনি শুরু করলেনটা কি? কি নাম? আমার বাবা শোন, তোর আমি জবানে কইছি তোর যা খরচ হয় আমি আওলাদ হোসেন স্যার, আওলাদ হোসেন। আমি তোর টেয়া দিলাম, আমি অভাবের কারণে দিতে পারছি না তোর টেয়াটা। তো যখনই আমরা একই সঙ্গে যখন দেখবো যে মকরে বসে আছে রবি, মঙ্গল, বুধ, শুক্র, হাতের মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বে আমরা যখন চলে যাব, তখন এখানে আমরা অনুধাবন করব যে রবি, মঙ্গল, বুধ, শুক্র 4টি গ্রহ একই সঙ্গে মিডিল ফিঙ্গারের গোড়ায় বসে আছে। তাহলে মিডিল ফিঙ্গারের গোড়ায় মকর রাশির ক্ষেত্রে তার শুভত্ব না অশুভত্ব। কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা শিখবো যখন যে মঙ্গল রাজ্যকারক গ্রহ, সে পঞ্চম এবং দশম পতি, বৃহস্পতি শুভকারক গ্রহ। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কি শিখাবে? বৃহস্পতি শুভকারক গ্রহ দ্বাদশে ব্যস্ত হয়েছে, মানে সে বাচাল হবে, বধির হবে, অপব্যয়ী হবে, নিন্দুক হবে, এগুলো শেখাবে। আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শেখাবে দ্বাদশে বৃহস্পতি, সে 7 নাম্বার নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। আর হচ্ছে বৃহস্পতির গৃহে শনি বসে আছে 25 নাম্বার নক্ষত্রে, সেও বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। অর্থাৎ বৃহস্পতি শনি যোগযুক্ত হয়ে ভাগ্য ভাবকে টেনে দ্বাদশে এনেছে। তো ভাগ্যের কতটা বিপর্যয় ঘটাবে সেটি সেই নির্ধারণ করাবে। এই অনুধাবন ক্ষমতা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দিয়ে থাকে। তার জন্য আপনারা এখানে শিক্ষা নেবেন। যখন মিডিল ফিঙ্গারে গোড়া দেখবেন তখন আমরা শিক্ষা দেই কিভাবে, যে এখানে 3টি নক্ষত্র রয়েছে মকরে। একটি হচ্ছে উত্তরাষাঢ়া যার অধিপতি রবি, একটি শ্রবণা যার অধিপতি চন্দ্র, আর একটি ধনিষ্ঠা যার অধিপতি মঙ্গল। তাহলে এই 3টি ওখানে অবস্থান করছে, রবি এবং মঙ্গল দুজন অপেক্ষা করছে, কিন্তু চন্দ্র কিন্তু এখানে অবস্থান করছে না। তাহলে সেই চন্দ্রের শূন্যতা আমরা কিভাবে পাবো? এখানে চন্দ্র যে তার 3 নাম্বার গৃহে গেল, চন্দ্র মকরের সপ্তম গৃহ, তাহলে সপ্তম গৃহ সে রবির 3 নাম্বার গৃহে অবস্থান করেছে। তাহলে তার সঙ্গে কোনো যোগসূত্র তৈরি হয়েছে কিনা সেটি আমরা কিভাবে খুঁজে বের করব? অনেক কঠিন লাগবে, অনেক কঠিন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ক্লাস অনেক কঠিন লাগবে, কিন্তু অনুধাবন করা শেখায়। কখনো আমরা দাবি করি না যে আমরা জ্যোতিষ শিখাই। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা যে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবো কিনা। দেখুন, আমি কিন্তু উত্তর দিয়েছি, আপনারা শিখবেন আমাদের কাছে, আমরা কোচিং সেন্টার মাত্র। পরীক্ষা দিবেন আপনারা যেখানে মন চাইবে সেখানেই, যে প্রতিষ্ঠানকে আপনাদের মনের মতো মনে হবে, যে প্রতিষ্ঠান মনে হবে যে এদের সার্টিফিকেটের ভ্যালুয়েশন আছে, সেই প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিবেন। এক্ষেত্রে আমাদের কোনো সে নেই বা আমাদের কোনো দাবি দেওয়া কিছু নেই। পরীক্ষা দেওয়াবো এমন কথা কিন্তু আমরা বলি না। তবে হ্যাঁ,
আমরা সহযোগিতা করার জন্য দুটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। সেই দুটি প্রতিষ্ঠানের কোনো জায়গায় যদি আপনারা পরীক্ষা দিতে চান, সেটি আমরা একটা ডেট নির্ধারণ করে আপনাদের সহযোগিতা করে থাকি। এর বাইরের কোনো প্রতিষ্ঠানে যদি পরীক্ষা দিতে চান, তাহলে আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রেও আমাদের সহযোগিতা আপনাদের উপর অব্যাহত ছিল, আছে এবং থাকবে। এবং সেটি দিয়েই প্রমাণ হবে যে আমার শিক্ষার্থীরা, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা সেইখানে পরীক্ষা দিয়ে সেখান থেকে বিজয়ী হয়েছে কিনা। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কোনো কিছু গোপন রাখতে চায় না। দেখুন, আপনাদের আজকে ফ্রি ক্লাস, কিন্তু সেটিও লাইভ ফোরকাস্ট করা হচ্ছে। এমনকি প্রত্যেকটা ক্লাসের প্রথম 1 ঘন্টা লাইভ দেওয়া হয়। আসলে আপনারা শিখছেন কিনা, আপনাদের কোন প্রতিষ্ঠানে শিখছেন, আপনাদের প্রচার প্রচারণা করার জন্য, আপনাদের ভিত মজবুত করার জন্য, আপনাকে জনসমাজে সমাদৃত করার জন্য কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে থাকে। এখন দায়িত্ব আপনারা কয়জন গ্রহণ করেন, আসলে করবেন কিনা। যেমন এই যারা ভিডিও অফ করে রয়েছে, আমার 2026-27 ব্যাচে কেউ ভিডিও অফ করে ক্লাস করতে পারবে না, এটা একেবারে শতভাগ নিশ্চিত, যদি আমি সে পর্যন্ত বেঁচে থাকি। তারপরে দেখা যাচ্ছে এই যে মিউট আনমিউট আমাদের বলতে হবে, ক্লাসের পরিবেশ নষ্ট হবে, এই পরিবেশও নষ্ট করতে পারবে না। তার জন্যই কিন্তু আমার এই 6টা ডেমো ক্লাস, এটি বুঝতে হবে। যখন আমরা সেটি অনুধাবন করব, বাস্তুকে অনুধাবন করব, তখনই কিন্তু আমরা চলে আসব যে মান্ডেন অ্যাস্ট্রোলজি, যেটি আমাদের ডাইনে বামে। মান্ডেন যেহেতু রাষ্ট্রীয় জ্যোতিষ বা জাগতিক জ্যোতিষ, জাগতিক জ্যোতিষ বা রাষ্ট্রীয় জ্যোতিষ কাকে বলে? কখন বন্যা, কখন ঝড়, কখন ভূমিকম্প, কখন অগ্নুৎপাত বা কখন অগ্নিকাণ্ড। তাহলে ঝড়টি আপনাদের ঘরের কোন পাশ থেকে আসবে? আপনি ঝড় আসার ক্ষেত্রে ঘরে, আগের কাঠের ঘরে এভাবে পেলা বাঁধাতো, পেলা মানে ঠ্যাক বাঁধাতো, যে ঘরের এই পাশ দিয়ে বাঁশ দিয়ে বাঁধিয়ে দিত যাতে ঝড়ে না পড়ে। তাহলে আপনি যদি যেদিক থেকে ঝড় আসবে ওই দিক থেকে যদি বাঁশ বাঁধান, আপনার ঘর কি ঠ্যাক খাবে? তাহলে তার অপোজিট সাইডে ঠ্যাক দিতে হবে। তাহলে আপনার আগে জানতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু জীবনের পূর্বাভাস দিয়ে থাকে। সেই পূর্বাভাস আপনারা কিভাবে ঠ্যাক দিবেন? একজন জ্যোতিষ নিজেকে যখন ঠেকাতে পারবে, তখন সে তার ক্লায়েন্টদেরও ঠেকাতে পারবে। সেটি মান্ডেন অ্যাস্ট্রোলজি, সেটির উপরে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সর্বদা গুরুত্ব দিয়ে থাকে। আপনারা অনেকেই মনে করেন যে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখবো, কেউ মান্ডেন শিখবো, কেউ বাস্তু শিখবো, কেউ বাস্তুবিদ হব, কেউ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিস্ট হব, কেউ পামিস্ট হব, কেউ নিউমারোলজিস্ট হব। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কখনো বলবে না যে আপনি এটি হবেন। সবার সমন্বয়ে একটি শিক্ষার সেতু বন্ধন তৈরি করে হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। তাহলে কিভাবে সেতু বন্ধন করে? আপনারা নিউমারোলজির ব্যাপারে আপনাদের একটু স্যারদের আর একটু চিনে আসেন। যেমন আমাদের জেকে দেব স্যার, আমি যেমন বললাম যে 3 পর্যন্ত শূন্য রয়েছে, 4 থেকে শূন্য নেই। তো যে কোনো একটি সংখ্যা আপনারা আপনাদের পরবর্তী স্যারের কাছ থেকে একটু শুনে আসেন, এবং ওনার কাছ থেকে একই সঙ্গে আপনারা এই প্ল্যানেটের ব্যাখ্যাটা একটু শুনে আসেন, এবং একই সঙ্গে ওনার হাতের ব্যাখ্যাটা একটু শুনে আসেন। স্যারদের যাচাই করুন আগে আপনারা, যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আসলে কেসিপাল স্যার স্যার ডেকে এনে বসিয়ে আমাদের কাছ থেকে অর্থ দহন করছে না প্রকৃত শিক্ষা দিচ্ছে, সেটি আপনারা যাচাই করে আসুন। জেকে দেব স্যার, হ্যাঁ স্যার। আপনি যে কোনো একটি সংখ্যা অথবা 24 তারিখ বা এই হাউস থেকে যে একটি সংখ্যা বলে এমনও নিতে পারেন। যে কোনো একটি সংখ্যা অথবা 24 তারিখ আপনি 6 কে বলে দিন। 6 15 আর হচ্ছে 24। আজকে 24 তারিখ যেহেতু, আমি বলবো যে 6 লাইন বলুন আপনি। 6 15 24 এই যে কোনো একটি বা 24 তারিখকে নিয়ে শুক্র কেন আজকে 22 নাম্বার নক্ষত্রে, কেন এই প্ল্যানেটের শুক্রের অবস্থানটা কি, তখন তার হাতে শুক্র কোথায় দেখবে। শুক্রের ক্ষেত্রে আমরা জানি যে এখানে। অন্যান্য প্রতিষ্ঠান কি করে, তখন কিন্তু শুক্রের ক্ষেত্রে তোমার জাল চিহ্ন রয়েছে, তোমার এই বিপদ হবে। শুক্রের ক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখা রয়েছে, তোমার এই কয়জন ভাই বোন হবে, তোমার এই কয়টি সন্তান রয়েছে, সন্তান হবে। এইগুলাই কিন্তু শিখায় অন্যান্য প্রতিষ্ঠান। আর আমাদের শিক্ষার মধ্যে পার্থক্য আপনারা একটু দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আজকে 24 তারিখ ক্লাস শুরু হয়েছে,
বারটা কিন্তু শনিবার। আমি কেসিপাল কেন শনিবারকে বেছে নিলাম? কেন? যদিও হ্যাঁ, অন্যবার আমার সময় নেই, কিন্তু শনির একটি বার যেটি অশুভ চোখে দেখা হয়, যে শনি তাকে মানে দুর্গার সন্তানকে, মা দুর্গার সন্তানকে, গণেশকে, গণপতি দেবতাকে দেখেছে মাত্র তার শিরচ্ছেদ ঘটেছে। শনি এত ভয়ঙ্কর যে শনির নামটি পর্যন্ত নেয় না। আর আমি 2026-27 ব্যাচের ক্লাস, ফ্রি ক্লাস, ও এটি শনিবার বাদে একটি ভালো দিন তারিখ দেখে নিতে পারতাম, কিন্তু সেটি নেই। অর্থাৎ এই ভীতি আমার মধ্যে নেই। আমার গদ্দান পড়ে যাক, আমার শিক্ষার্থী না হোক, আমার শেখাতেই হবে এমনটি কথা নয়, মনে কষ্ট নিবেন না। তথাপিও যে কয়েকজন শিখবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষা যারা নেবেন, আমার স্বপ্ন হচ্ছে তারা সেইখানে প্রধান ব্যক্তি থাকবেন। এটি হতে হবে। এই মানসিকতা থাকলে তবেই না সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে ভর্তি হওয়া যাবে। এমনকি আমরাও সেই ধরনের শিক্ষার্থী চাইবো, যে আমাদের মাথাও যেন উজ্জ্বল থাকে, আমরা মাথা উঁচু করে যেন বলতে পারি যে উনি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী, ইনাকে যেন বেছে বের করা যায়। তো জেকে দেব স্যার, শুরু করেন। 24 তারিখ। স্যার প্রথমে আপনাকে প্রণাম জানাচ্ছি স্যার। আর যারা আমাদের নতুন অ্যাস্ট্রোলজিক্যাল শিক্ষার্থী শিক্ষা গ্রহণে আগ্রহী যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। যারা পুরাতন আমাদের শিক্ষার্থী আছেন তাদেরকেও আমি নমস্কার নিবেদন করছি। আজকে আমাদের তারিখে যে নতুন শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হলো, সেই ক্লাসে আজকে 24 তারিখ, 24/1/2026 তারিখ। এই তারিখে ক্লাসটি শুরু হলো সন্ধ্যা 6টায়। তো প্রথমে স্যার নিউমারোলজি নিয়ে আলোচনাটা শুরু করছেন। মূলত হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, আমরা 3টা সাবজেক্টের কম্বিনেশন শেখাবো এখানে আপনাদেরকে: নিউমারোলজি, পামিস্ট্রি এবং হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। তো এই তিনটার প্রথম আলোচনা স্যার শুরু করছেন নিউমারোলজি দিয়ে। নিউমারোলজি হচ্ছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব মানে হচ্ছে 1 থেকে 9। এই যে 9টা সংখ্যা আছে, সেই 9টা সংখ্যাকে নিয়ে আপনারা কিভাবে করে তার শুভাশুভ সাপেক্ষে সেটা মানব জীবনের উপর কি ধরনের প্রভাব ফেলে বা বিভিন্ন বিষয়াদি আছে, সেটাকে কিভাবে হ্রাস বৃদ্ধি করে বা কিভাবে সেটাকে আপনার হচ্ছে আহ, কর্মের মাধ্যমে পরিবর্তন করে জীবনটাকে আরো সুন্দর এবং সুচারু করা যায়, সেই ব্যাপারটাই আমরা হচ্ছে অ্যাস্ট্রোলজির যতগুলা ওয়ে আছে সেই ওয়ে থেকে আমরা জানার প্রয়াস করি। তো আমরা মূলত 3টা ওয়ে থেকে নক করি এবং এটার সমন্বয়ে একটা সিদ্ধান্তে পৌঁছি যে কিভাবে মানুষের উপকারটা করা যায়। আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি আসলে তার ভূত ভবিষ্যৎ সবকিছু চোখ মুজে বলে দেওয়া এবং তাকে দিয়ে বিভিন্ন ধরনের আহ, প্রতিকারে দিয়ে তার কাছ থেকে অর্থ উপার্জন করা, এই শিক্ষা আমরা দেব না। এই শিক্ষা দেওয়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অপপ্রয়োগ যেটা আছে সেটা আমরা বন্ধ করব। আমাদের গুরুজি ডক্টর কেসিপাল স্যারের একটা মহান উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তিনি আহ, আমার বাংলাদেশের 64 জেলায় আপনার হচ্ছে খুব ভালো মানের অ্যাস্ট্রোলজার তিনি তৈরি করবেন। এই কারণে তৈরি করবেন যেন জ্যোতিষশাস্ত্র অপপ্রয়োগ না হয়। এখন আমরা দেখতে পাই কি, সমগ্র বাংলাদেশেই যত না প্রকৃত জ্যোতিষ আছে তার সাথে বেশি আপনার হচ্ছে জ্যোতিষের অপপ্রয়োগ আছে, অপচর্চা আছে। এবং জ্যোতিষীগণকে এখন কবিরাজ বলে আখ্যায়িত করছে। জ্যোতিষীদের কাছে এসে আপনার হচ্ছে আরো বিভিন্ন বিষয়াদি নিয়ে আসছে, যেগুলো আছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল টার্মের উপরে কোনো ধরনের যুক্তি নাই। তো যেটা বলছি যে 9টা সংখ্যা নিয়ে হচ্ছে নিউমারোলজির বিষয়, এবং আমাদের গ্রহ কিন্তু 9টা। ঠিক আছে? তো এই যে 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের হচ্ছে আপনারা যখন ক্লাস করবেন আমরা হচ্ছে দেখাবো। যেমন ধরেন গ্রহের মধ্যে আপনার পাপ গ্রহ আছে, ম্যালিফিক প্ল্যানেট আছে, শুভ গ্রহ আছে। তো এই যে শুভ গ্রহের শুভত্ব আছে, অশুভ গ্রহের অশুভত্ব আছে, এগুলা কিভাবে আপনার মানব জীবনের উপর প্রভাব ফেলে, শুভ প্রভাবটা কিভাবে ফেলে, অশুভ প্রভাবটা কিভাবে ফেলে, আপনার গ্রহের কি কি কারকতা আছে, ঠিক আছে, এগুলোর যত শর্ট পদ্ধতি আছে, যত আহ, ব্যাপক পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে। এবং এই শিক্ষার মাধ্যমে শুধুমাত্র নিউমারোলজির উপরে ভিত্তি করেই কিভাবে একজন ব্যক্তির ভূত ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সময়োচিত পরামর্শ প্রদানের মাধ্যমে ব্যক্তিকে তার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টা আপনাদেরকে আমরা পদ্ধতিগতভাবে শেখাবো। এবং এর জন্য আপনাদের কোনো প্রকার বই বা গ্রন্থের প্রয়োজন হবে না। অবশ্যই অ্যাস্ট্রোলজিতে আপনার হচ্ছে লক্ষ টাকার বই কিনেও আপনার হচ্ছে
কোনো কিছু উদ্ধার করতে পারবেন না পাঠ উদ্ধার, কারণ হচ্ছে এটার নামই হচ্ছে আপনার ফলিত জ্যোতিষ একটা বিষয় আছে আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, যেটা সেটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে আপনার হচ্ছে অর্জন। তো এই কথা বলতে গিয়ে একটা কথা বলছি, আপনার হচ্ছে যেমন নিউমারোলজিতে আপনার যে পদ্ধতি প্রয়োগ করা হয় আপনার নিউমারোলজি ফলাদেশ করার জন্য, সেখানে আপনার হচ্ছে খুবই প্রাচীন একটা পদ্ধতি আছে পিথাগোরাস পদ্ধতি, তারপরে হেব্রিক একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে ক্যালডিয়ান পদ্ধতি। তো ক্যালডিয়ান পদ্ধতি কোনো ব্যক্তি বিশেষের না, কিন্তু পিথাগোরাস পদ্ধতি একজন ব্যক্তি বিশেষ গণিত শাস্ত্রবিদ পিথাগোরাস এটা তৈরি করেছেন। আবার আমাদের গুরুজি ডক্টর কেসিপালের একটা নিজস্ব পদ্ধতি আছে, উনিও নিউমারোলজির উপর একটা নিজস্ব পদ্ধতি তৈরি করেছেন। তো আপনারা এই 4টা পদ্ধতি কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে তার থেকে রসাস্বাদন করে আপনার হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়াদি, সেই বিষয়াদি আপনার উপলব্ধি করে আপনার কাছে আসা সমস্যাগ্রস্ত মানুষকে সেই সমস্যা থেকে বের করার পথ তাকে খুঁজে দেবেন, সেই বিষয়টা আমরা আপনাদেরকে শেখাবো। তো আমরা হচ্ছে কিভাবে সেটা বের করতে পারি বা কিভাবে আমরা সেটা সেই আহ, আপনার সংখ্যাতত্ত্বের সেই রসটা কিভাবে আস্বাদন করতে পারি। আমরা যদি আপনার দেখেন, আজকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখে যে সংখ্যাটা দুইটা আছে, একটা হচ্ছে 2 সংখ্যা, একটা হচ্ছে 4 সংখ্যা। 2 সংখ্যা হচ্ছে আপনার চন্দ্রের সংখ্যা। আমরা চন্দ্র হচ্ছে মনের কারক, আমাদের মনকে নিয়ন্ত্রণ করেছে চন্দ্র, এবং এই চন্দ্র হচ্ছে আমার মায়ের কারক, মানে আমাদের মাতৃত্ব সুলভ যে আহ, আচরণ, আমাদের মাতৃত্ব সুলভ যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ক্ষমাশীলতা আছে, সেটা চন্দ্র রিপ্রেজেন্ট করে। আবার রাহু হচ্ছে একটা আসরিক প্ল্যানেট। এই রাহু হচ্ছে আমাদেরকে, আমাদের মধ্যে যে ডার্ক এনার্জি যে আছে, প্রত্যেকের মধ্যে আপনার ডার্ক এনার্জি আছে, প্রত্যেকের একটা অন্ধকার জগৎ আছে, সেই অন্ধকার জগৎকে রিপ্রেজেন্ট করে হচ্ছে রাহু। রাহু হচ্ছে শেডো গ্রহ, প্রকৃতপক্ষে রাহু কেতু বলে কোনো গ্রহ নাই, কিন্তু আমরা এই রাহু কেতুকে গ্রহ বিচার বিবেচনা করি। কেন বিচার বিবেচনা করি? তাদের একটা অ্যাক্টিভিটিস আমাদের মানব জীবনের উপরে বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে ফলিত জ্যোতিষে রাহু কেতুর অবস্থানকেই আমরা হচ্ছে মানব জীবনের পূর্বজন্মের ঋণ হিসেবে আখ্যায়িত করি। যে ভাবে তারা বসে থাকে সেই ভাবটাকে পূর্বজন্মের ঋণ হিসেবে আমরা আখ্যায়িত করে দিই। তো এই রাহু কিন্তু আজকে চন্দ্রকে গ্রাস করে আছে। তো এই রাহু যে চন্দ্রকে গ্রাস করে আছে, আর চন্দ্র হচ্ছে ব্যক্তির ক্ষমাশীলতাকে আপনার রিপ্রেজেন্ট করে। তো এই যে চন্দ্রের কারকতা এবং রাহুর কারকতা, চন্দ্রের কারকতাকে কতটা রাহু নষ্ট করতে পারবে, আর রাহুর কারকতাকে চন্দ্র কতটা আপনার হচ্ছে কি বলে এড়িয়ে যেতে পারবে, এই বিষয়টা যখন আমরা জানতে চাইবো, তখন আমরা দেখব 2 এবং 4 আমাদের যেহেতু সংখ্যাতত্ত্বে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বিচার আমরা করব। কাজে এখানে 24 সংখ্যা তো 1 থেকে 9 এর মধ্যে পড়ছে না, তাহলে আমাদেরকে সেই সংখ্যাটাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। আমরা যদি 2 এবং 4-কে যোগ করি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 6 সংখ্যা। তো 6 সংখ্যা হচ্ছে একটি গ্রহকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে শুক্র। সেই শুক্র হচ্ছে দেবতাদের শত্রু কিন্তু দৈত্যদের গুরু। এখানে চন্দ্র এবং রাহুর যে তারিখ, মানে আজকে 24 তারিখ যে চন্দ্র এবং রাহুকে আমরা পেলাম, সেখানে কিন্তু রাহু হচ্ছে শুক্র যেটা পেলাম পরবর্তীতে আমরা, সেই শুক্র হচ্ছে রাহুর গুরু। কিন্তু এই চন্দ্রের সঙ্গে চন্দ্র কোনো গ্রহকে আপনার হচ্ছে শত্রু মনে করে না, এটা পরবর্তীতে আপনারা যদি ক্লাস করেন আপনারা সেটা জানতে পারবেন। কিন্তু শুক্রের চন্দ্রের মধ্যে এক ধরনের বৈরিতা আছে। তো এই যে বৈরিতা আছে, সেই বৈরিতা থাকার কারণে এখানে 24 তারিখের চন্দ্র এবং রাহুর যে সংখ্যা, সেই সংখ্যার মধ্যে 6 সংখ্যা বের হওয়ার পর কিন্তু রাহুর সংখ্যাটা একটু বেশি শক্তিশালী হয়ে গেল, অর্থাৎ সে তার গুরুকে পেয়ে সে একটু বেশি শক্তিশালী হয়ে গেল। যেহেতু বেশি শক্তিশালী হয়ে গেল, আমরা জানি রাহু চন্দ্রকে গ্রাস করে এবং সূর্যকে গ্রাস করে। তার মস্তক আছে তার, কিন্তু তার দেহ নেই। যেহেতু দেহ নেই, তার হচ্ছে সে সর্বগ্রাসী, যতই সে গ্রাস করে কিন্তু তার পেট ভরে না, আবার কিছুদিন পরে আবার গ্রাস করে। তো এই যে রাহুর সর্বগ্রাসী মানসিকতা, সেই মানসিকতা চন্দ্রকে আক্রমণ করে, সেই 24 তারিখের চন্দ্রকে আক্রমণ করে 24 তারিখে জন্ম নেওয়া জাতককে কিভাবে আপনার হচ্ছে কি ধরনের ফলাফল দেবে, সেটা কি সম্পূর্ণরূপে অশুভ দেবে, নাকি সম্পূর্ণরূপে মানে কিছুটা শুভ দেবে, নাকি সম্পূর্ণরূপে শুভই দেবে, এতটা অশুভত্ব দেখার পরেও সেই জিনিসটা খুঁজে বের করতে হলে আমাদেরকে যেতে হবে ব্যক্তির জন্মছকে। তো আমরা এখানে ধরেন 24 তারিখের যে একটা জন্মছক আপনার দেখুন অঙ্কটা আছে। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার চন্দ্র মীন রাশিতে বসে আছে, সে শনির সঙ্গে সংযুক্ত করে বসে আছে সহযোগে, আর রাহু বসে আছে কুম্ভ রাশিতে। তো আপনারা যারা এখানে ক্লাসে যুক্ত হয়েছেন, যদি তারা কিছুটা ধারণা থাকে, তাহলে আপনারা জানবেন যে আপনার প্রত্যেকটা গ্রহের একটা আলাদা দৃষ্টি আছে। দৃষ্টি বলতে যেমন ধরুন আমি এখন আমার ল্যাপটপের পর্দায় চেয়ে আছি। তো এই যে আমি চাইলাম, চাওয়ার পরে ধরেন আমার হচ্ছে ল্যাপটপে আমি দেখতে পাচ্ছি এখানে আওলাদ হোসেন, ননী গোপাল রয়,
হিমাংশু কুমার, স্বপন কুমার চক্রবর্তী, এমডি আবুলেশন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৃষ্টি। 21 তারিখে দেখতে পাচ্ছি রাহু চন্দ্রকে দৃষ্টি দিয়েছে। আবার যে শুক্র আমরা পেলাম 24 তারিখে, সেই শুক্র হচ্ছে আপনার চন্দ্রের নক্ষত্রে আছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে আপনার চন্দ্রকে শক্তিশালী ভাববেন নাকি রাহুকে শক্তিশালী ভাববেন শুধু নিউমারোলজিতে যখন বিচার করছি তখন কিন্তু আমি এক পর্যায়ে বলেছি যে রাহু শক্তিশালী হয়ে গেল, কিন্তু আমরা যখন অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিটিকে সঙ্গে নিব, ফলিত জ্যোতিষকে সঙ্গে নিব, তখন আপনার শুক্র শক্তিশালী হয়ে যাচ্ছে নাকি রাহুর শক্তি বৃদ্ধি হচ্ছে। এই যে বিষয় দিয়ে, এই যে এই যে থিওরি, এই থিওরিটি আমরা আপনাদেরকে শেখাবো, এবং এই থিওরিটা অ্যাপ্লাই করে আপনার হচ্ছে সম্পূর্ণরূপে বাংলাদেশ কেন বলেন, আপনার উপমহাদেশের যে কোনো জায়গায় আপনার অ্যাস্ট্রোলজি নিয়ে যান, যেন আপনারা হচ্ছে মাথা উঁচু করে আসতে পারবেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকে শেখাবো স্যার। হ্যাঁ, বলেন বলেন। এবার সঙ্গে সঙ্গে হাতে স্যার, একই সঙ্গে চন্দ্রকে যেতে হবে, শুক্র চন্দ্র। আমরা কি শিক্ষা দেব? এবার আমরা যদি আমরা হচ্ছে আমরা ফলিত জ্যোতিষটা আমরা দেখলাম, এবার আমরা যদি আপনার যে অনেকেই আছে ধরেন আপনার তার কুষ্টি পাবেন না, তার কুষ্টি নেই, সে বলবে যে না আমার জন্ম তারিখটা জানা নেই, আমার বাবা মা আসলে সেই লেভেলে চিন্তা ভাবনা করতে পারেনি তারা, বা যে কোনো কারণে সেটা সংরক্ষণ নাই। তো এখন তার তো আঁত আছে, তার সংরক্ষণ জন্ম তারিখ নাই, তার কুষ্টি নাই, কিন্তু তার আঁত আছে। তো আমরা আঁতে কি দেখবো সেক্ষেত্রে, যেহেতু 24 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম হওয়ার কারণে জন্ম তারিখটা হচ্ছে ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার মানে কি? ড্রাইভার শব্দের তো আমরা যখন গাড়ির ড্রাইভার বলি তখন কি, সে গাড়িটাকে পরিচালনা করে। সমস্ত গাড়িতে ধরেন একটা বাসের ড্রাইভার, একটা বাসে ধরেন 60 জন ব্যক্তি আছে, ওই পরিচালক ড্রাইভারের হাতে হচ্ছে 60 জন মানুষের প্রাণ কিন্তু আছে এখানে, প্রাণ ভোগনা তার হাতে। সে যদি আপনার সঠিকভাবে পরিচালনা করতে পারে, 60 জন মানুষ, পুরো মানুষই আপনার মারা যেতে পারে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তো এই যে ড্রাইভার নাম্বার 6, প্রথমে আমরা প্রাধান্য দেব তার হাতে এই 6 সংখ্যার যে কারক গ্রহ শুক্র, শুক্রের অবস্থান কোথায় আছে। তো আমরা আপনারা হচ্ছে দেখুন, আপনারা বৃদ্ধাঙ্গুলির নিচে এখানে অনেকগুলা স্যারের রেখা অঙ্কন করে রেখেছেন, সেই যে রেখা অঙ্কন করে আছেন, তো এই জায়গাটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রটা আমরা দেখবো যে শুক্রের ক্ষেত্রটা শুভ আছে নাকি অশুভ আছে। যদি শুভ থাকে তাহলে আপনার এই নিউমারোলজিতে আমরা হচ্ছে রাহু চন্দ্রের যে আমরা নেগেটিভিটি পজিটিভিটি দেখলাম, সেটাকে একটা বুঝবো। তো সিদ্ধান্ত নিতে গেলে শুক্রের ক্ষেত্রে আমরা ভালো আছে কি খারাপ আছে, এটা আমরা কিভাবে নির্ধারণ করবো? সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে পামিষ্টিতে আপনার হচ্ছে একটা গ্রহের অবস্থানকে কিভাবে আপনার সেটাকে আপনার বলা হচ্ছে সঠিক, মানে ভালো, আর কিভাবে হচ্ছে খারাপ বলা হচ্ছে। তো ভালো খারাপের প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে যে গ্রহের যে ক্ষেত্র আছে সেই জায়গাটা খোলা আছে। যদি খোলা থাকে তাহলে প্রথমত তাকে একটা শুভত্ব ধরা হয়। তারপর হচ্ছে নেগেটিভিটি কি আছে, নেগেটিভিটি আছে যেমন তিল আছে তাকে অনেকের হাতে, বিন্দু থাকে, স্পট চিহ্ন থাকে, জব চিহ্ন থাকে, এগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন, আমি জাস্ট বলে দিচ্ছি। ক্রস থাকে, ঠিক আছে, ক্রস আবার সব জায়গায় ক্রস অশুভ হয় না, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস শুভ হয়। তো এইরকম যে বিভিন্ন চিহ্নের মাধ্যমে যদি ওই ক্ষেত্রটি নষ্ট হয়ে যায়, জাল চিহ্ন থেকে শুক্রের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আপনার হচ্ছে শুক্রের নেগেটিভিটি বুঝতে পারলাম আমরা। কিন্তু যদি সেই রকম কোনো কিছু না থাকে, কোনো নেগেটিভ চিহ্ন না থাকে, তাহলে শুক্রটাকে পজিটিভ দেখবো। তো আতে এই শুক্রের অবস্থান দেখার পরে আমরা দেখতে হবে, যেহেতু চন্দ্র এবং রাহুর অবস্থান কেন্দ্র করে আপনার হচ্ছে এই শুক্রকে আমরা পেলাম, তাই আমরা চন্দ্রের অবস্থানটাকে দেখবো। চন্দ্রের অবস্থান ফোলা আছে নাকি আপনার হচ্ছে লেভেল আছে, সেটা আমরা দেখতে হবে। এখানে কোনো রেখা আছে কিনা, সেই রেখা কোন কোন অন্য রেখাকে কানেক্ট করছে, সেটা কি মানে আপনার হচ্ছে ব্যক্তির হাতে সেটাকে চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা কানেক্ট করলো কিনা। আবার শুক্রের ক্ষেত্র থেকে স্যার দেখুন, স্যার একটা রেখা আপনার অঙ্কন করেছে, শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা আপনার চন্দ্রের ক্ষেত্রে গেল কিনা। এই যে বিষয় দিয়ে এগুলো আমরা দেখবো। দেখার পরে আমরা দেখবো রাহুর অবস্থা হচ্ছে বৃদ্ধিঙ্গুলি এবং তর্জনী যে আঙ্গুলি, সেই আঙ্গুলির যে মধ্যের যে জায়গা, দেখুন স্যার জায়গাটাকে চিহ্নিত করেছেন, এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র। ঠিক আছে, এটাকে আবার অনেকে নিচু মঙ্গলও বলে। তো এই যে রাহুর ক্ষেত্র, সেই জায়গার অবস্থানটা আমরা দেখবো, এখানে কি ধরনের রেখা আছে, এখানে আপনার হচ্ছে তিল বিন্দু স্পট আছে কিনা, চন্দ্রের ক্ষেত্রে তিল বিন্দু স্পট আছে কিনা। এই সাকল্য এই যে বিষয়াদি আছে, এই বিষয়াদি নিয়ে আমরা হচ্ছে একটা সিদ্ধান্তে বসবো যে 24 তারিখে যে ব্যক্তি জন্ম নিল তার যে মধ্যে শুভ অশুভ কি পরিমাণে আছে বা কি হবে। এবার প্রশ্ন হচ্ছে শুভ পেলাম বা অশুভ পেলাম, তো সেটা হচ্ছে কখন ফলিত হবে, কখন ফলিত হবে সেটা আপনারা ক্লাস করে জানতে পারবেন। বিভিন্ন রেখার বয়স আছে, আমরা আপনাদেরকে শেখাবো, সেই বয়সের উপরে ভিত্তি করে আপনার তার শুভাশুভ আপনি তাকে বলবেন, এবং ওই বয়সে যখন সে মানে আপনার কাছে আসবে
তখন আপনি কিভাবে তার প্রতিকার করে কিভাবে সেটা কার্মিক প্রতিকার দিবেন নাকি রত্ন প্রতিকার দিবেন নাকি পূজা পার্বণ দিবেন। তো এই যে বিষয় দিচ্ছে সমস্ত বিষয় দিয়ে আমরা থিওরিক্যালি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? তো সেই শিক্ষার মাধ্যমে আপনারা হচ্ছে মানব সেবায় আপনাদের এই জ্যোতিষশাস্ত্রটাকে আপনারা আহ, ব্যয় করতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন, এই বিশ্বাস আমি রাখি। আপনাদের যারা আছেন তাদের শুভকামনা করছি। নিউমারোলজির এই চ্যাপ্টারে আমার আলোচনাটা এই পর্যন্তই রাখছি আর কি। দেখুন, আমাদের স্যার যেটি বলে গেলেন, এখানে যদি আর একটু যুক্ত করা হয়, যেমন স্যার বললেন আমরা মনিটরে দেখছি গ্রহেদের দৃষ্টি রয়েছে। রাহু এন্টিক্লকওয়াইজ পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে দৃষ্টি দেয়, ও ক্লকওয়াইজ দৃষ্টি দেয়। আর হচ্ছে অন্যান্য গ্রহ যেমন বৃহস্পতি এন্টি ক্লকওয়াইজ, সে পঞ্চম, সপ্তম, নবমে দৃষ্টি দেয়। শনি এন্টি ক্লকওয়াইজ, সে থার্ড হাউস, সেভেন হাউস এবং 10th হাউসে দৃষ্টি দেয়। তাহলে শুক্র আজকের দিনে 24 তারিখে জন্ম শুক্র কিন্তু শুধু সপ্তমে ছাড়া অন্য কোথাও দৃষ্টি দেয় না। তাহলে শুক্র অবস্থান করে সপ্তমে লগ্নকে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ মনকে দৃষ্টি দিয়েছে। মন হচ্ছে চন্দ্র, যে কিনা 2 তারিখে জন্ম। সেই চন্দ্র তখন আমরা চলে যাব হাতের এই তীর চিহ্নিত জায়গায়। তাহলে যখন আমরা মন বিচার করতে যাব, মনের উপর শুক্র ইফেক্ট ফেলেছে। একই সঙ্গে কিন্তু রবিও দৃষ্টি দিয়েছে, মঙ্গলও দিয়েছে, বুধও দিয়েছে। কিন্তু স্পেসিফিক শুক্র কোথায় দৃষ্টি দিয়েছে? শুক্রের তখন দেখবো আমরা দুটি গৃহ, এই প্ল্যানেটে একাদশ গৃহ এবং চতুর্থ গৃহ হচ্ছে শুক্রের গৃহ। সেই শুক্রের গৃহে চন্দ্রকে যেমন চন্দ্রের ক্ষেত্রে শুক্র দৃষ্টি দিয়েছে, ঠিক চন্দ্রের উপর রাহু কিন্তু 24 তারিখে জন্ম 2 আর 4, এই রাহু এই ক্লকওয়াইজ দৃষ্টি দিলে 12তম ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ শনি চন্দ্রের উপর দৃষ্টি দিয়েছে। ঠিক চন্দ্রের গৃহে কিন্তু শুক্র দৃষ্টি দিয়েছে। আবার এই রাহু কিন্তু আবার দেখেন 4th হাউসটা শুক্রের গৃহ, সেখানে দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে দৃষ্টিটা দিল, এই যে কম্বিনেশনে কি হলো, তার রাহুটি কি হবে? আবার 24 তারিখে শুক্র মকরে, তাহলে মকরের জন্য আমরা জানি যে মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আর অশুভ দিক হচ্ছে উত্তর দিক। তাহলে যে দক্ষিণ দিক শুভ, তার দক্ষিণ দিকে কি পাবে? দক্ষিণ দিক থেকে সুবাতাস পাবে, নাকি প্রশান্তির বাতাস পাবে, না প্রশান্তির প্রেম পাবে, নাকি প্রশান্তির ভালোবাসা পাবে? আবার যদি অশুভ দিক ধরা হয় যে উত্তর দিকটা অশুভ, তাহলে উত্তর দিক থেকে কি কাম প্রেম পাবে, বা ধরুন অশান্তি পাবে, নাকি তার ঝুট ঝামেলা পাবে, নাকি অর্থ ধ্বংস হবে? কোন দিক থেকে হবে? সেই দিক নির্ণয় করতে গেলে ওই গ্রহ শুধু সপ্তমে দেখে, তাহলে তার ডাইনে কে দেখে, তার বামে কে দেখে? ওই যে বলেছি 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার আগে শূন্য রয়েছে, অর্থাৎ তার আগে শূন্যতা। এর আগে কি আছে? শুক্রের আগে শূন্যতা কিন্তু পরে পূর্ণতা। শুক্রের পরে রাহু রয়েছে, শুক্রের আগে কিন্তু কেউ নেই। আগে 1 2 3 4 4টি গৃহ ফাঁকা। তাহলে এই 4টি গৃহ ফাঁকা মানে কি দেবে শুক্রের আগে? তাহলে তার আগে সুবাতাস তার গৃহে হয়তো আসছে, সুপ্রেম আসছে, সুভালোবাসা আসছে, বা সুপথে ধন উপার্জন আসছে। কিন্তু পরে কিন্তু কুপথ, পরে হচ্ছে রাহু গ্রাস করেছে। তার যখন ধন দৌলত হয়েছে, তখন সেই ধন দৌলত তাকে অর্থ অনর্থের মূল করেছে কিনা, সে মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয়েছে কিনা। কারণ 24 তারিখে জন্ম শনিবার, মিলেও কিন্তু 8 একটি, আবার 8-এর সঙ্গে 8 যোগ করলে 8 আর 8 16 মিলে কেতু। অর্থাৎ কেতুকে আমরা জানি বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ। আজকের ক্লাসে কিছু বিঘ্ন তৈরি হবে, কারণ আপনার নতুন, আপনার মিউট আনমিউট বোঝেন না, সে কারণে কেতু বিঘ্ন সৃষ্টি করলো। তাহলে কেতু তো ধনভাবে আছে, তাহলে ধনভাবে বাধা সৃষ্টি করবে। আজকের ক্লাসে হই হুল্লোড় হবে, তার মানে কেসি পালসার নিয়ন্ত্রণ করতে পারেন না, সিস্টেম বোঝেন না। এই না বোঝার কারণে বা প্র্যাকটিক্যাল জগতে আজকে লাইভ চলছে, লাইভটি ঠিক মতো নিচ্ছে না, বা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যে কারণে আপনাদের ক্লাসটা ভালো লাগছে না, না লাগার কারণে আপনারা ভর্তি হচ্ছেন না, ভর্তি না হলে স্যারের উপার্জন হচ্ছে না। তাহলে স্যারের উপার্জন হচ্ছে না, আবার আপনাদেরও এখান থেকে শিক্ষা হচ্ছে না। তাহলে কোনটি আপনারা ধরবেন? এই ধনভাবস্থ কেতু ধন ক্ষয় করাবে না ধন আনবে? আজকের প্ল্যানেটেই তো নির্ধারণ হবে যে আমার অর্থ আসবে, নাকি আপনারা অন্য প্রতিষ্ঠানে পড়বেন সেখানে অর্থ যাবে।
এটি সেই ধনভাবস্থ গৃহ থেকে বিচার করতে হবে। তাহলে সেই ধনভাবে অধিপতি হচ্ছে, মালিক হচ্ছে রবি, স্বয়ং রবি। তাহলে এই রবির আগে শূন্যতা নাকি পরে শূন্যতা? এই যে রবি 1 তারিখে জন্ম না 10 তারিখে জন্ম, তাহলে এর আগে শূন্য না পরে শূন্য? দেখুন, এর কিন্তু পরে শূন্য, পরের ঘরে কিছু নেই। অর্থাৎ আপনারা ভর্তি হন আর না হন, এ কিন্তু 10 তারিখ, এ কিন্তু 0-1 নয়। অর্থাৎ রবি তার আগে কিন্তু লগ্ন রয়েছে। আবার এখানে যদি রবি দেখেন, তাহলে রবির আগে শূন্য, তার মানে কি 1 তারিখ। তাহলে এই দুটির মধ্যে কোনটি ধরবেন আপনারা, সেটি শেখাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। অনুধাবন করতে হবে। তাহলে আজকের রবির আগে শূন্যতা যদি 1 তারিখ হয়, তাহলে আমি ধন পাবো না, আমি আপনাদের শিক্ষার্থী পাবো না। না পাইলে কি হবে? আমি ভর্তির টাকা পাচ্ছি না, আমার মান্থলি ইনকাম হচ্ছে না, বাৎসরিক ইনকাম হচ্ছে না, এগুলো আমার বন্ধ হচ্ছে। আর যদি বলি রবির ক্ষেত্রে কেতু রয়েছে, তাহলে কেতুর আগে কিন্তু লগ্ন রয়েছে, এটাকে 10 ধরলে আমার কিন্তু পূর্ণতা আসবে। আপনাদের আশীর্বাদে বা সবার দোয়ায় মনে হয় কেসিপাল ভালো আছে। কেসিপালের লগ্নও কিন্তু কর্কট, তারই ধনভাবে কেতু। তাহলে আপনারা যদি মনে করেন যে কেসিপালের ধন যাবে, তাহলে যাবে, আর যদি বলেন আসবে, তাহলে আসবে। কিন্তু কেসিপাল কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি শিক্ষা দেয়, 2, 9, 10, 11 নাম্বার ভাবস্থ কেতু শুভ ফল দাতা। এবং কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, সে সক্রিয় রবির গৃহে অবস্থান করছে। তাহলে সক্রিয় রবির গৃহে নিষ্ক্রিয় কেতু এসে লগ্নের ধনভাবে যখন ক্লাস শুরু হয়েছে তখন অবস্থান করেছে, সেটি কেসিপালেরও লগ্ন, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের লগ্ন। তাহলে তার 1 হবে না 10 হবে, এটি আলাদা রূপে শিক্ষা দেয়, এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। একই সঙ্গে আবার যে শিক্ষাটি দেয়, ধরেন অন্যান্য প্রতিষ্ঠানে আমি অন্তত পক্ষে 10টি প্রতিষ্ঠানে নজর রাখি, কমপক্ষে মনে হয়, সেটি বছরে একবার হলেও। সেখানে দেখা যাচ্ছে বলবে যে এত সুন্দর ভাগ্যরেখা অঙ্কিত রয়েছে, কিন্তু ভাগ্যরেখাটি কোথা থেকে গেছে? তারা বলবে ভাগ্যরেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে, মণিবন্ধ থেকে উঠেছে, বা আয়ুরেখা থেকে উঠেছে, অর্থাৎ এই ফল দেবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দেবে কি? ভাগ্যরেখাটি যখন উঠেছে চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে, চন্দ্রক্ষেত্র থেকে উঠে এসে কেতুর ক্ষেত্রের মধ্য থেকে গেছে। তার ডাইনে আছে রাহু, বামে আছে মঙ্গল, এদিকে আছে ডাইনে বৃহস্পতি, বামে আছে রবি, মাথায় গিয়ে সে শনির ওখানে গিয়ে দাঁড়িয়েছে আজকে শনিবার। তাহলে এই ভাগ্যরেখাটি উঠে যেতে তার, অর্থাৎ ভাগ্যরেখা নামক গাছটি যখন জন্ম নিচ্ছে তখন তার কি হচ্ছে? গাছটি যখন উঠছে, আপনারা সবসময় দেখেন যে একটি চারা গাছ এভাবে উঠছে, তার দুপাশে কড়ি কড়ি পাতা নিয়ে সে কিন্তু উঠছে, উঠতে উঠতে গিয়ে মাথায় গিয়ে গাছটি বড় হয়। তাহলে কোন পাতাটি, ওই গাছের কোন পাতাটি পোকায় ধরবে, কোন পাতাটি আপনার বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলবে, আর কোন পাতাটি জলুস থাকবে? চন্দ্রের মিত্র ক্ষেত্র যদি কিছু থেকে থাকে, মিত্র গ্রহের সাইড দিয়ে যদি যায়, তাহলে তার পাতাটি ছেঁড়া পড়বে না। তাহলে গাছের শক্তির উপর নির্ভর করবে তার ডাইনে বামের যে শত্রুরা রয়েছে, আমার পাতাটি পোকায় খাবে না পাতাটিকে কেউ ছিঁড়ে ফেলবে, অকালে ঝরে যাবে কিনা। অর্থাৎ আপনি জ্যোতিষ হবেন, আপনাকে উল্টাটা বুঝিয়ে আমাদের এখান থেকে ফিরিয়ে নেবে কিনা, পাতাটি বোটা ভেঙে দেবে কিনা, নাকি ওই বোটা জুড়ে দেবে, এটি নির্দেশ করবে ওই গ্রহগণ। তাহলে গ্রহগণ যদি শিখায়, গাছের গোড়ায় যদি সার ভালো থাকে, এই গোড়া যদি চিনাতে আপনাদের সহযোগিতা করে, তাহলে গাছের পাতাটিকে অরক্ষিত রাখার জন্য যাবতীয় পদ্ধতি যা রয়েছে, সেই পদ্ধতির শিক্ষা যদি দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই আপনি চারা গাছটিকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন। তাহলে কোন সেই ঢেকে রাখাটা আপনি রাখবেন না গ্রহের নির্দেশে রাখবেন? সেই নির্দেশনাটা দেবে গ্রহগণ। অর্থাৎ তখন চন্দ্রের শত্রু এবং মিত্র শেখানো হবে। তো চন্দ্রের শত্রুকে
বা অন্যান্য গ্রহের প্রত্যেকের শত্রু মিত্র আছে, আমাদেরও শত্রু মিত্র আছে, আপনাদেরও শত্রু মিত্র রয়েছে। শত্রু মিত্র সম যখন শিক্ষা দেবে তখন কিন্তু আপনাদের বুঝতে হবে আমার কোন পাতাটি ছিঁড়বে। যদি স্পেসিফিক আপনি না বলতে পারেন, অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষা আমরা দেখেছি যে ওই গাছটি মরে যাবে কিনা, গাছটির উপর পাড়া দিয়ে যাবে কিনা, গাছটি গরুতে খেয়ে ফেলবে কিনা, এই ধরনের শিক্ষা দেয়। আর আমার কথা হচ্ছে পুরা গাছটি খাবে, না গাছের একটি পাতা খাবে, না একটি শিকড় উপড়ে ফেলবে, এটি দেবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের আলাদা রূপে শিখার সক্ষমতা। যার ফলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কেন মানডেন কেটে নিয়ে আনলো প্রাথমিক শিক্ষায়? আমাদের সিলেবাস যদি দেখেন তাহলে একটু সিলেবাসটা সামান্য 5 মিনিট সময় নেই। আমাদের 1 নম্বরে রয়েছে নবগ্রহ স্রোত, জ্যোতিষের প্রাথমিক পরিচয়, রাশিচক্র অঙ্কন, রাশি নক্ষত্র লগ্ন পরিচয়, দ্বাদশ রাশিতে নক্ষত্রের অবস্থান, পঞ্জিকা থেকে লগ্ন নির্ণয়, হস্ত করতল নবগ্রহ, দ্বাদশ রাশির ক্ষেত্র পরিচয় হচ্ছে 8টি ক্লাস। প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে হয়ে থাকে। আমি 5টা পয়েন্ট মাত্র পড়ে শোনাবো। 2 নম্বর ক্লাস রয়েছে নবগ্রহের পরিচয়, কারকতা, রাশিচক্রে গ্রহের স্বক্ষেত্র, গ্রহের উচ্চ, গ্রহের নিচ, গ্রহের মূল ত্রিকোণ, গ্রহের ক্ষেত্র পরিচয়, গ্রহের দৃষ্টি। এতগুলো পয়েন্ট নিয়ে 2 নম্বর ক্লাস 3 ঘন্টা। 3 নম্বর ক্লাস হচ্ছে দ্বাদশ রাশির মান, তার প্রতীক, তার প্রকারভেদ, রাশির কারকতা, জন্মছকে তার প্রয়োগ, সরি হ্যাঁ জন্মছকে তার প্রয়োগ, হস্তরেখার প্রাথমিক পরিচয়, এটি নিয়ে 3 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস রয়েছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে নবগ্রহের সংখ্যামান, ইংরেজি বর্ণের সংখ্যামান, নাম সংখ্যা নির্ণয়, সংখ্যাতত্ত্বে এক সংখ্যার গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে এই 4টি বলে আমি ধরেন ক্ষান্ত হই। এখন এই যে নাম সংখ্যা নির্ণয়, নামে রাশি জমে টানে, তাহলে নামটি কি হবে? অনেকেই কিন্তু জ্যোতিষদের কাছে এসে জিজ্ঞেস করে আমি ব্যবসা করব, ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি হবে, আমার একটি কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানটির নাম কেমন হবে, কি নাম দিলে ভালো হয়। শুধু নামের শ্রুতি চায়, শ্রুতি মধুরতা চায়। আরে শ্রুতি মধুরতা কে করবে? কর্মই কিন্তু নামকে চিনাবে। আমার নামের কি শ্রুতি মধুরতা রয়েছে? কেসি পাল, কি কেসি পাল মানে কাইসি, কেসি 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 পাল, তাহলে কেসি পাল তো কাটবে, এ তো সৃষ্টি করবে না। এই যে এই কেসি পাল মানে কাটবে, এ তো সৃষ্টি কিছু করতে পারবে না। কিন্তু এই কেসি পালকে বাঁচিয়ে কে রাখবে? আপনারাই রাখবেন। কেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই শিক্ষার পদ্ধতি চালু করেছে? কেন? আপনাদের মাঝে মাঝে বেঁচে থাকার জন্য। তা নাহলে আমার জীবনে জ্যোতিষশাস্ত্র শিখেছি, রপ্ত করেছি, প্রয়োগও করেছি, আজ 25 বছর প্লাস আমি প্র্যাকটিস জীবনে আছি। আমার শিক্ষা না দিলেও কিন্তু হয়তো চলতে পারে। কিন্তু অনেকেই বলবে যে উনি, আমি মারা যাওয়ার পরে বলবে যে উনি জানতেন কিন্তু কাউকে দিয়ে যাননি। আপনারা জানেন কিনা অনেকেই, বা অনেকে হয়তো জানেন আমি একটি পঞ্জিকার রচয়িতা। তাছাড়া আমি কয়েকটি গ্রন্থও রচনা করেছি। আমাদের জে কে দেব স্যার একটি গ্রন্থের কথা বলে গেছেন, পামিস্ট্রির উপরে একটি গ্রন্থ রচনা করেছি, স্বপ্নতত্ত্ব বা খোয়াবনামার উপরে একটি গ্রন্থ রচনা করেছি, তারপর হচ্ছে রত্ন পাথরের উপরে একটি গ্রন্থ রচনা করেছি, জ্যোতিষে অজানা রহস্য নামে একটি গ্রন্থ রচনা করেছি, আর একটি রাশিফল ম্যাগাজিন আমি বের করতাম প্রতি বাৎসরিক, এটা বন্ধ হয়ে গেছে। এখনো বাংলাদেশে বাংলাদেশ প্রতিদিন নামে একটি পত্রিকা রয়েছে, তার প্রতিদিনের রাশিফলটা আমি এখনো লিখি। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধু শিক্ষা দেয় না, আপনারা কতটুকু শিখলেন সেটুকু নেয়, অর্থাৎ আপনাদের গবেষণা করা শিখায়। সেটি এই বছর থেকে চালু হয়েছে, 2025 সাল থেকে চালু হয়েছে। আপনারা জানবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 5 জন সাবজেক্ট ওয়াইজ গুণী শিক্ষার্থীদের লেখা নিয়ে তার মান যাচাই করে অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। শুধু অ্যাওয়ার্ড নয়, অ্যাওয়ার্ডের সাথে প্রাইজ মানি, সেই সঙ্গে অ্যাকসেপ্ট দুর্মূল্য বা মূল্যবান গ্রন্থ এবং তাদের সম্মাননা স্মারক। এই যেটি দিয়েছে, এটি কেন দিয়েছে? আপনাদের লেখাকে, যে লেখার প্রতি হাত আনার জন্য। তাছাড়া
সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের যখন প্রশ্ন করতে বলে, আপনাদের জনসমাজে দাঁড়িয়ে কথা বলতে শেখায়। আবার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বাইরের থেকে শিক্ষক হায়ার করে এনে কখনো শিক্ষা দেয় না, এখান থেকে সৃষ্টি করা শিক্ষকরাই শিক্ষা দেয়। তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষক সৃষ্টি করেছে কিনা আপনারা যাচাই করতে পারবেন এখান থেকে। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বাৎসরিক একটা অনুষ্ঠান পদ্ধতি চালু করেছে, যেটির একটি নমুনা হয়েছে এই সুবেনিকটি। 12ই নভেম্বর এই অনুষ্ঠান হয়েছিল। আগামী বছর 12-13 দুদিন ব্যাপী হবে এই সম্মেলন, জ্যোতিষ সম্মেলন। এই কেসিপাল যতদিন বেঁচে থাকবে ততদিন অন্তত চলমান থাকবে। ওই যে বললাম 5 জন, প্রত্যেক বছর 5 জন গুণী জ্যোতিষ তাদের লেখার স্বীকৃতি স্বরূপ কেসিপাল অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। তাহলে সেই অ্যাওয়ার্ডে তারা কোন লেখার উপর পেয়েছেন, সেই লেখার হাত তৈরি করেছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। সাবজেক্ট দিয়ে দিয়েছে, সেই সাবজেক্টের উপর 1000 শব্দের লেখা দিয়েছে। পরবর্তীতে আবার ওপেনে 1 ঘন্টা 20 মিনিট টাইম দিয়ে 300 শব্দের আবার লেখা নিয়ে সেই লেখার যাচাই বাছাই করে 24 জন জ্যোতিষের মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে 5 জন পুরস্কৃত হয়েছে। অর্থাৎ সেখানে শেখার হাত তৈরি করা হয়। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রয়োগ কৌশল, বিশেষ করে কিভাবে প্রয়োগ হয়, আসলে যেটি বোর্ডে শিক্ষা দেয় সেটি বাস্তব জীবনে লাগে কিনা, তার জন্য লটারি করি। শিক্ষার্থীদের মধ্য প্রসেনজিৎ থেকে বাবু মিউট করুন। জন্ম তারিখ, জন্ম সময় প্রসেনজিৎ লটারির বাবু মাধ্যমে মাগুরা রোল মিউট নাম্বার করুন। অনুযায়ী বাঁধবে। যার জন্ম তারিখ বাঁধবে, যার নাম বাঁধবে, তার জন্ম তারিখ সময় নিয়ে বিচার করে তার হাতে কি ধরনের রেখা থাকতে পারে, তার প্ল্যানেটে কোন দিকগুলো থাকতে পারে, তার নিউমারোলজিতে কি থাকতে পারে, চারা গাছটি শিশুকালে টিপে মারবে না পাতা ছিঁড়ে মারবে না উপড়ে ফেলবে, এটি শেখানো হয়। অর্থাৎ সেগুলোর উপর আপনাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তার জন্য আমাদের 1 ঘন্টা করে প্রত্যেক ক্লাস পাবলিক করা থাকে। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এবার একটি জিনিস চাই, যারা প্রকৃত জ্যোতিষ হবেন, জ্যোতিষ হিসেবে গড়ে উঠবেন, সেটি যাচাই করতে চায়, তাদেরকে শুধু ভর্তি নিতে চায়। এখন আগামী ক্লাস আগামী মাসের কত তারিখে যেন হবে, তার আগে আমরা ভর্তি ঠিকই নেব, এবং ভর্তি নেওয়ার পরে আমরা ক্লাস নেব। আমরা কিন্তু বলেছি যে এই 6টি ক্লাসের মাথায় গিয়ে কে নিয়মিত ক্লাস করতে পারবেন আর কে পারবেন না, সেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নির্ধারণ করবে। যদি সেটি হয়, তাহলে স্যারের ভাগ্যও যেমন ওখানে লিপিবদ্ধ হবে, আপনাদেরও হবে। তো আপনাদের ভাগ্য সর্বদাই ভালো, ঈশ্বর আরো ভালো করুক, আরো মঙ্গল করুক, আপনারা আরো ভালো প্রতিষ্ঠান পান, এটাও কিন্তু আমরা প্রত্যাশা করি। বিপরীতে আমিও প্রত্যাশা করি যে আমি নিখাত জ্যোতিষ শিক্ষার্থী চাই, হোক সে 10 জন। সেই 10 জন নিয়েই চলবো, আমাদের যাত্রা 10 জন নিয়েই চলবে। কিন্তু যাত্রা থামবে না, যাত্রা চলমান থাকবে। যার জন্য আমাদের এই প্রক্রিয়া। যদি প্রক্রিয়া আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভর্তি হবেন, যদি ভালো না লাগে ভর্তি হবেন না। তো এবার আমরা আসব, আমাদের আরেকজন স্যার রয়েছেন, শ্রদ্ধেয় স্যার নীরজ কান্তি রয়। তো স্যারের কাছ থেকে আমরা একটু শুনে আসবো যে আমরা এই ক্লাস কি আয়োজন করেছি, এই ক্লাসের গুরুত্ব কি, আজকের তারিখের ভবিষ্যৎ, বিশেষ করে 24শে জানুয়ারি 2026-এ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রথম ফ্রি ডেমো ক্লাস চালু করেছে। প্রথম মানে ফার্স্ট ক্লাস। তাহলে ফার্স্ট ক্লাস কোন লগ্নে পড়েছে? কর্কট লগ্নে। তাহলে কর্কট লগ্নে পড়লো, কেন পড়লো? এটি কোন বর্ণ, কোন জাতিতে পড়লো, কতটা ক্ষতিগ্রস্ত হবে এই বৃক্ষটি, এটি একটু ব্যাখ্যা আপনারা শুনে নেন। শুনে নেওয়ার পরে তারপরেই উনার আলোচনার ভিতর দিয়েই কিন্তু আসবে যে এই বৃক্ষটির ডান হাত ছিঁড়বে না বাম হাত ছিঁড়বে, ডান হাত ভাঙবে না বাম হাত ভাঙবে, না মাথা ভাঙবে না পা ভাঙবে না হাত ভাঙবে, কোনটি হবে? না পেটে ছুরি লাগবে না পিঠে লাগবে, নাকি সে মজবুত মসৃণ থাকবে? নীরজ স্যার
শুরু করেন। গুরুজিকে প্রণাম জানাই। আজকে যারা আমাদের এই ফ্রিডেমো ক্লাস এবং আমাদের শিক্ষার্থী, উচ্চতর ব্যাচ এবং প্রাইমারি যে শিক্ষার্থী সভাপতি, আমার সাদর সম্ভাষণ। আমি নীরজ কান্তি রয়, আপনাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন সহযোদ্ধা হিসেবে নিয়োজিত আছি। গুরুজি আমাকে যে বিষয়টি আলোচনা করতে বললেন, তার আগে আমি দু একটি বিষয় উল্লেখ করতে চাই। সে বিষয়টা হচ্ছে, যারা এখানে জয়েন করেছেন এবং যারা ভিডিও অন রাখেন, দেখেন, আমি ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে যে একটি কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে অ্যাস্ট্রোলজি এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটি আপনার জীবনের পরতে পরতে মিলবে এবং মিলিয়ে নেওয়া হচ্ছে আপনার, যদি আপনি অ্যাস্ট্রোলজার হন, আপনার দায়িত্ব, এবং সেখান থেকে গবেষণা তৈরি করা হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম তৈরি করা, নতুন সূত্র তৈরি করা। আমাদের মুনি ঋষিরা যে চোখে অ্যাস্ট্রোলজিকে বেদের নির্মল চক্ষু হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেখানে আলাদা একটা দৃষ্টি দিয়েছেন, বলেছেন বেদের নির্মল চক্ষু। সেখান থেকে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, আজকের এই এআই যুগে এসে অ্যাস্ট্রোলজি প্রতিস্থাপিত হয়েছে এবং এখানে প্র্যাকটিস হচ্ছে। এখন অনলাইনে আপনি আপনার জন্ম তারিখ, সময় দিলেই আপনার নামে প্রেডিকশন চলে আসছে। এটি কি যথেষ্ট? না। যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আছেন, যারা অনুসন্ধিৎসু, যারা জানতে ভালোবাসেন, যারা জানাইতে ভালোবাসেন, যারা আরো গভীরে যেতে চান, তাদের জন্য এটা যথেষ্ট নয়। এটা একটা ফ্রেম। ওই ফ্রেমটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ওইখানে একটা কিছু সূত্র, এটা আপনারা সবাই জানেন যে ওইখানে সূত্র তৈরি করে রাখা আছে, তার মধ্যে প্রেডিকশন চলে আসে। তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জ্যোতিষ শিক্ষা কেন? বাংলাদেশে বর্তমানে এই একটি মাত্র প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে সরাসরি জ্যোতিষ শিক্ষা দেয়। আর কোনো প্রতিষ্ঠান নেই। যদি কেউ দাবি করবে, আমি বলবো তাদের দাবি মিথ্যা, ভুয়া এবং প্রবঞ্চনামূলক। আমরা যখন বিজ্ঞপ্তি চালু করি, সেখানে করতে প্রশ্ন আসছিল। সে প্রশ্নটি হচ্ছিল যে ডক্টর কেসিপাল কে, ওনার বাড়ি কোথায়, উনি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কিভাবে বলেন, এই প্রশ্নগুলো আসছিল। এই প্রশ্নগুলোর আনসার আমি দু একটা দিতে চাই। দেখুন, অ্যাস্ট্রোলজি আপনারা যে যেভাবে বলুন না কেন, প্রফেশনাল এডুকেশন, এখানে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কেমিস্ট আছেন, আমাদের সাথে আছেন, কিন্তু ফার্মাসিস্ট আছেন, হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, সিভিল ইঞ্জিনিয়ার আছেন, শিল্পী আছেন। এই যে নানাবিধ পেশার মানুষ এই অ্যাস্ট্রোলজির সাথে জড়িত, তাদের জাতচক্রে যদি কম্বিনেশন না থাকতো, তারা এই ক্ষেত্রে আসতেন না। তাহলে আপনি কেন আসতেন? আমার প্রথম প্রশ্ন এই জায়গায়। আপনার যোগ আছে, এই জন্য আপনি আসছেন। তাহলে আপনি কতটুকু নিতে পারবেন, সেই ব্যাখ্যাটা আমি যাচ্ছি, আমি ওইটা নিয়ে আলোচনা করব। আমি তার আগে যেটা বলতে চাই, সেটা হচ্ছে অনুসন্ধিৎসু মন আপনাকে খুঁজতে সাহায্য করে। আপনি খুঁজবেন। যেমন মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, এই গ্রহ নক্ষত্রের খেলা, নাসাতে যারা আছেন, তারা কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে পড়েন। তারা এক লাইনে, আর আমরা গ্রহ নক্ষত্র নিয়ে খেলা করি, মানুষের ভাগ্য বিচার করি, সেটা আরেক লাইন। দুইটাই অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি। তাহলে আপনি যে আসলেন, আপনার ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা আজকে চার্টে কোথায় তৈরি হয়েছে সেটা আমি দেখাবো। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র বা অনলি ওয়ান অনলাইন প্ল্যাটফর্ম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। এর বাইরে অ্যাস্ট্রোলজি বিষয়ক শিক্ষা কোথাও দেওয়া হয় না। সার্টিফিকেট নিয়ে প্রশ্ন এসেছিল। সার্টিফিকেট, এখানে প্র্যাকটিক্যাল শিক্ষাটা আগে জরুরি, তারপর সার্টিফিকেট। হ্যাঁ, আমরা সার্টিফিকেটের জন্য, যেহেতু এটা একটা কোচিং সেন্টার, সেখানে আমরা শিক্ষার্থীদেরকে অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি, এবং সেটা খুব ভালো দুটো প্রতিষ্ঠানে, সেটা আমরা এখন বলবো না কোথায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের অতীতের যে শিক্ষার্থীরা খুবই সুনামের সাথে তারা ওইখানে, এবং ওইখান থেকে সুনামের সাথে ভালো রেজাল্ট করে আমাদের
সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মুখ উজ্জ্বল করেছেন বিধায় আমাদের অনলাইন ব্যাচটা কন্টিনিউ আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে যারা আপনারা আসছেন, আপনাদের যেমন যাচাইয়ের বিষয় আছে, গুরুজি বলেছেন গুরুজিরও যাচাইয়ের বিষয় আছে, সেটা ওনার কাছ থেকে আপনারা শুনেছেন, উনি সেটা বলেছেন। তো আমি এখন আলোচনাতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আপনারা দাবা দাবা খেলেন বা খেলেছেন, কেউ খেলা দেখেন আর কেউ খেলেন। সব সময় খেয়াল করে দেখবেন, বিশেষ করে দাবা দাবা যারা খেলেন দেখবেন, বা যারা আপনার ইনডোর গেম, এই ইনডোর গেম গুলা যেগুলা হয়, বিশেষ করে যারা কার্ড খেলেন, দেখবেন যিনি খেলেন তিনি কিন্তু চাল দেখতে পান না, চাল দেখে পাশের জন, যার মানে যিনি দূরে বসে আছেন। কিন্তু যিনি খেলতেছেন, যিনি ফিল্ডে আছেন, তিনি কিন্তু চাল দেখতে পান না। পাশের জন দূর থেকে বলতে আহারে ওই তো ভুল করে ফেলছে। তাইলে এজ এ অ্যাস্ট্রোলজার, ওই পাশের ব্যক্তি যিনি খেলছেন তিনি বুঝতে পারতেছেন না কি খেলতেছেন, কিন্তু পাশে যিনি সহযোগী আছেন, সেই পরামর্শদাতা, সেই গার্ড হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, একজন মানুষের জীবনে সবসময় প্রয়োজন। এই আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও একজন ম্যানুয়ালি অ্যাস্ট্রোলজারের খুবই প্রয়োজন, পার্সোনাল গাইড হিসেবে। আমাদের ক্লাস শুরু হয়েছে নিউমারোলজি দিয়ে, সেটা আপনারা দেখলেন, সংখ্যাতত্ত্বের ব্যাখ্যা দেখলেন, তার সাথে আপনারা হরোস্কোপের ব্যাখ্যা দেখলেন, তার সাথে আপনারা দেখলেন এই হস্তরেখার একটা ব্যাখ্যা। দেখুন, আমি এখানে সংখ্যাতত্ত্বের একটা ব্যাখ্যা করেছি। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাস শুরু হয়েছে 24 তারিখে, সেটা ব্যাখ্যা জয়ন্ত স্যার দিয়ে গেছেন। আমি এখানে একটু প্লাস করব ওনার সাথে, বা ওনার ব্যাখ্যা আমার সাথে একটু আলাদা হইতেই পারে, কিন্তু আহ ব্যাখ্যাই। আমরা এখানে দেখেছি গুরুজি বলেছেন যে আমাদের ক্লাসে সামান্য বিশৃঙ্খলা হতেই পারে। 2+4, চন্দ্র প্লাস রাহু। আমরা সাধারণত চন্দ্র থেকে বিচার করি কি আমাদের মন, মানসিকতা, আমাদের বিশেষ করে ইমোশন, যে বিষয়টা, সেটা চন্দ্র থেকে বিচার করা। সেইখানে যদি সামান্য পরিমাণ আঘাত তৈরি হয়, সামান্য পরিমাণ আপনার এই যদি ইনফ্লুয়েন্স হয়, তাহলে কিন্তু মন বিচলিত হয়। সেই সেই যে বিচলিত মন, সেই বিচলিত মনের কারণেই যে দুইজন আমাদের ক্লাসে বিঘ্ন সৃষ্টি করেছেন, আমি তাদের নিয়মালোচনা করেছি। একজন হচ্ছেন রাহু, আর একজন হচ্ছেন, দুইজনই হচ্ছেন রাহু। তাইলে চন্দ্র আঘাত করলো কর্কট লগ্ন, লগ্নাধিপতি শনি, চন্দ্র, তিনি কোথায় বসে আছেন? তিনি বসে আছেন নবম স্থানে, মানে আমাদের গুরুস্থানে। তাহলে লগ্ন থেকে আমরা সবসময় নিজেকে বিচার করি। তাহলে আপনারা যারা আমার কথা শুনছেন, বা এতক্ষণ গুরুজির কথা শুনেছেন, বা এতক্ষণ জয়ন্ত স্যারের কথা শুনেছেন, আপনারা কিন্তু সবাই আমার ঠিক অপোজিট, মানে আমার সপ্তম ঘর, আমার অডিয়েন্স। আমি হচ্ছে মঞ্চে বসে আছি, মানে আমি হচ্ছে ভোকাল। আপনারা যদি সপ্তম ঘরের বিষয়টা খেয়াল করেন, দেখবেন আপনার গুরুজির বোর্ডে একটু ইয়েটা করেন, মানে ইয়েটা পিন করেন, দেখবেন আমাদের কর্কট লগ্নের ঠিক অপোজিটে গ্রহের যে সন্নিবেশ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা গ্রহ। তার মানে হচ্ছে আমরা যদি এই যে এক একটা গ্রহের এক একটা কারকতা ধরি, রবির কারকতা, মঙ্গলের কারকতা, বুধের কারকতা, শুক্রের কারকতা, এইখানে নানাবিধ পেশার, নানাবিধ মানসিকতার, নানাবিধ ইচ্ছার মানুষ সেইখানে আছেন। আরেকটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের প্রত্যেকটা গ্রহ, একমাত্র মঙ্গল ছাড়া সবই শ্রবণা নক্ষত্রে আছেন।
শ্রবণা হচ্ছে, আমরা সাধারণত চন্দ্রের নক্ষত্র বলি, সেটা আপনারা জানবেন যদি এখানে আপনারা এই শিক্ষা গ্রহণ করেন। তাইলে সবাই কিন্তু চন্দ্রের ইনফ্লুয়েন্স আছে, লগ্নের একটা ইনফ্লুয়েন্স আছে এখানে। কিন্তু লগ্নদ্বয়পতি চন্দ্র শনি যুক্ত হয়ে আছে নবমে। আমরা সবাই, আমাদের গুরুজি বলেছেন কিন্তু, যে শনি এমনই একটি গ্রহ যার কোপে গণেশের মাথা উড়ে গিয়েছে দৃষ্টি দেওয়া মাত্রই। তাহলে শনি যখন শনি দ্বারা আক্রান্ত, তখন আমরা যারা আপনাদের মঞ্চে বসে আছি, আমাদের মনে কি চলবে? আপনারা আমাদের কথা শুনবেন তো? আমাদের কথা বুঝবেন তো? আমাদের সাথে থাকবেন তো? আমাদের সাথে চলবেন তো? এখানে শিক্ষা গ্রহণ করবেন তো? আমরা কি আমাদের উদ্দেশ্যটা আপনাদেরকে বোঝাতে পারবো তো? এই যে বিষয়টা আমরা আপনাদের সামনে এতক্ষণ ধরে উপস্থাপন করার চেষ্টা করছি, সেই বিষয়টা কিন্তু এই শুধুমাত্র সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে বাঁচিয়ে রাখার জন্য। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ব্যবসার জন্য তৈরি করা হয়নি। আপনারা ইতিপূর্বে শুনেছেন, জয়ন্ত স্যার বলেছেন যে বাংলাদেশে 64টি জেলায় 64 জন দক্ষ জ্যোতিষী তৈরি করার জন্য এবং জ্যোতিষ শাস্ত্রে অপপ্রয়োগ রোধে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এটাই একমাত্র সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং। এর পিছনে ব্যবসাটা মুখ্য নয়। আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হবেন, হওয়ার পরেই আপনি যাতে এখান থেকে যে সৎ শিক্ষাটা পেয়েছেন সেই শিক্ষাটাই কাজে লাগাতে পারেন, আপনি তো অপপ্রয়োগ না করেন। বাংলাদেশটাকে এই এআই যুগের অ্যাস্ট্রোলজারদের সাথে যাতে আপনি ভণ্ড জ্যোতিষ যারা আছেন, প্রতারক জ্যোতিষ আছেন, যারা আহ শুধুমাত্র জ্যোতিষী শব্দটাকে কলঙ্কিত করেছেন, তাদের সাথে তাদের মাঝে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সকল কার্যক্রম পরিচালিত করে। এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ভবিষ্যতে, দেখেন কথাগুলো এসে গেছে, তারপর আমি রিপিট করছি এই কারণে, ডক্টর কেসি পলের অবর্তমানে কারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবে? আপনারা শুনলে খুশি হবেন, আপনাদের ভালো লাগতে পারে এই কথা শুনে, যে আমি এবং জয়ন্ত স্যার, গুরুজি আরো দু চারজন স্যারের কথা বললেন, আমরা কিন্তু ওনার হাতে তৈরি। আপনারাও তৈরি হবেন, পর্যায়ক্রমে আপনারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন, পর্যায়ক্রমে আপনারা এটাকে আরো, আপনার ভিতরে স্বপ্ন তৈরি হবে যে আমি এটাকে এগিয়ে নিয়ে যাই। এই প্রতিষ্ঠানটা আপনার, যারা এর সাথে যুক্ত হবেন, এই প্রতিষ্ঠানটা আপনাদের, যারা এর সাথে যুক্ত হবে। যাই হোক, তাহলে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স, আজকের অডিয়েন্স আপনারা, এই নানা পেশার মানুষ আজকে ভাবছেন এখানে আসলাম আসলাম যেহেতু আমরা অষ্টম ঘর থেকে আমাদের গুপ্ত বিদ্যা শিক্ষাটা ইয়ে করি, সেখানে রাহু তার নিজের নক্ষত্র বলবান, এখানে বিঘ্ন সৃষ্টি করছে, কিন্তু সে কিন্তু আমাদেরকে একটা গৃহ নির্মাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই নতুন গৃহে নতুন অতিথি আসবে। আমার গুরুজি বলেছিলেন যে এই এর হাত ফিরবে না এইখানে এরা নতুন স্বপ্ন তৈরি হবে বা এরা আসবে। আমার বিচার হচ্ছে যে এই গৃহে নতুন অতিথি আসবে। কারা আসবে? তারা যারা এখানে জ্ঞান মন্দির অনেক, আমি এতক্ষণে যেটা অবজার্ভ করলাম, এখানে অনেক আছেন যারা শেখার জন্য, বোঝার জন্য এবং অনুসন্ধানে আসছে। আমার বিশ্বাস তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এটি সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাদের থাকা উচিত। সেই আগন্তুক এখানে আছেন, আমি গুরুজিকে এই বলে আশ্বস্ত করতে পারি, আমাদের ঘর পরিপূর্ণ হবে। তারপর কে শেয়ার স্ক্রিন করলেন? শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ার কে করেছেন? ক্যান্সেল করুন। ও, নারায়ণ চক্রবর্তী, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনি এটা ক্যান্সেল করুন। বুঝতে পারছেন না, বুঝতে পেরেছি। আমি আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই, যিনি এইমাত্র স্ক্রিন শেয়ার করলেন, দেখেন এটি হচ্ছে
এটাই হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজি। যিনি স্ক্রিন শেয়ার করলেন উনি আপনার ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বৈরব বাড়ির প্রধান যে কেটে পুরোহিত। স্যার ফোন দেন, ওনাকে মোবাইলে ফোন দেন। উনি আহ, প্রধান পুরোহিত, ওনার বয়স হচ্ছে 72 ইয়ার, এবং স্যার উনি আমাদের মাল্টিপল এখানে শেয়ার যেটা ওটা বন্ধ করে দিলেও হয় স্যার, মাল্টিপল শেয়ার বন্ধ করে দেন ফোন করতে হবে। স্যার। স্ক্রিন শেয়ারে যে মাল্টিপল শেয়ার অপশনটা আছে এটা বন্ধ করে দেন স্যার, তাহলে ওনারটা বন্ধ হয়ে যাবে। এ তো আমি পারবো না। ওনাকে যদি লাইন থেকে কেটে দেওয়া যায়, ওনাকে তো খুঁজে পাচ্ছি না আমি। ইয়েতে যান স্যার, ওই যে অনেকগুলো ইয়ে দেখাচ্ছে ও হয়েছে স্যার আচ্ছা আচ্ছা, এখন। ঠিক আছে। হ্যাঁ, তো উনি 72 ইয়ার্স বয়সে উনি একজন ব্যাংকার ছিলেন, এবং বর্তমানে উনি আমাদের প্রাথমিক বেসের একজন শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী হিসেবে তিনি এখানে শিক্ষাগ্রহণ করছেন। তাহলে এই অডিয়েন্স থেকে আমরা কি পাচ্ছি? এই অডিয়েন্স থেকে আমরা নতুন একটা ঘর পাচ্ছি। আপনারা সেই ঘরের সঙ্গে হচ্ছেন, এটা সত্য। সবাই থাকবেন না, কেউ দেখতে আসছেন, কেউ বুঝতে আসছেন, কিন্তু কেউ না কেউ এখানে শিখতে আসছেন, এবং কয়জন শিখতে আসছেন সেটা আমাদের হিসাব হয়ে গেছে, আমরা হিসাব করে ফেলছি। বাকিটা হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে আমাদের গুরুজি বলেছেন যে এখান থেকে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাবে কিনা, আমাদের স্বপ্ন যাত্রা ঠিক হবে কিনা। দেখেন, আমরা যদি আজকে দিনাঙ্ক করি, আজকের দিনাঙ্ক দেখে আমার এখানে পেয়েছি আমরা কন্টাক্ট নাম্বার 8 পেয়েছি, এবং আজকে শনিবার তাও 8 পেয়েছি। সবকিছু মিলে কিন্তু কেতু পেয়েছি। ধনভাবের সূত্র অনুযায়ী, কেতুর সূত্র অনুযায়ী নিষ্ক্রিয় রবি সক্রিয় রবিতে অবস্থান করে, সেখানে ধনভাব সমৃদ্ধ হবে, এটা আমাদের গুরুজি শিখানো। সেই উত্তর গুরুজি নিশ্চয়ই পেয়ে গেছে। এখানে বলাই যায় যে আমরা সামান্য বাধা বিঘ্নতা হলেও আমাদের ধনভাব সমৃদ্ধ হবে। হ্যাঁ, আর 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 কি বলছিলেন স্যার, কি কোনটা আলোচনা করবো? দেখুন, যদি বলতে হয় যে কর্কট লগ্ন, লগ্ন অধিপতি চন্দ্র, সে কিনা আজকে ভাগ্যভাবে বসে আছে রাহু দৃষ্ট হয়ে, যে 24 তারিখের কথা বলা হচ্ছে, রাহু দৃষ্ট হয়ে, এবং সব মিলে যে শনি হচ্ছে সেই শনির সঙ্গে যুক্ত হয়ে, ওই শনি কিনা আমাদের থার্ড হাউসের ধৈর্যের ঘরে দৃষ্টি দিল। তাহলে ধৈর্য আমাদের আছে কিনা, আমাদের সেই সাহস আছে কিনা, সেই সৎ সাহস আছে কিনা, বা ধরেন আমাদের সেই সৎ নীতি আদর্শ আছে কিনা, সেই সৎ নেতৃত্ব দেওয়ার মানসিকতা আছে কিনা, বা আমাদের ধরেন আপনাদের এই হাউস আমাকে সহযোগিতা করবে কিনা, সেটি আমরা তখন বিচার করে বের করব। তাহলে একই সঙ্গে যখন একই সঙ্গে যখন থার্ড হাউসের শনি চন্দ্র যখন দৃষ্টি দিল, তখন নেতৃত্ব, বিশেষ করে যদি আমি এখন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নেতৃত্বে থেকে থাকি, তাহলে আমার নেতৃত্ব কোথায় যাবে, কতটুকু উঠবে। এই যে হাতটি অঙ্কন করা হয়েছে, এই হাতটি তো আর আমার হাত নয়, বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের হাত নয়। তাহলে সেই হাতের কোন জায়গাটি দিবে? এই যে শিক্ষাটা, যে তৃতীয় পতি হচ্ছে বুধ, বুধ কিনা যুক্ত হয়ে বসে আছে শুক্রের সঙ্গে, মঙ্গল রবিকে সঙ্গে নিয়ে, এবং সেই বুধ আবার লগ্নের ব্যয়পতি, সে সপ্তম ভাবে অংশীদারের ঘরে বসে আছে। তাহলে এখানে বুক পেতে অংশগ্রহণ করতে কেউ আসবেন কিনা, না প্রকৃত শিক্ষা গ্রহণ করে সে ওই ভুলে যাবেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে বুক পেতে যে না শিখতে আসবে তাকে গ্রহণ করবে না। তাহলে এটি কিভাবে বাঁচবে? বাঁচার জন্য তৃতীয় দ্বাদশপতি বুধ কি আদৌ সহযোগিতা করবে? সেটি কিভাবে করছে, কেন আজকে ডেমো ক্লাস, এখান থেকেই কিন্তু বেছে বের করবে যে কে শিখবে, কে ভিডিও অন করে শিখবে। আপনারা ফর্মটা যখন দেখবেন, দেখবেন ফর্মের নিচে কয়েকটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো, এই শর্তগুলো আমাদের মানতে হবে। যদি না মানা হয় তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী হওয়া যাবে না। এমনকি শিক্ষকদেরও কিছু শর্ত মানতে হবে, সেই শর্ত ব্যতি রেখে শিক্ষকও হবেন না।
যথারীতি আমাদের যে টাইমে ক্লাস শুরু সেই টাইমে ক্লাস শুরু হবে, যে 3 ঘন্টা পূর্ণ হওয়ার কথা 3 ঘন্টা পূর্ণ হতে হবে, এমনকি 60টি ক্লাসে মানে আমাদের কোর্স কমপ্লিট হতে হবে, সেই 60টি ক্লাসই হতে হবে। তাছাড়া এই যে 6টি ক্লাস এই বছর বেশি পাবেন, এই 6টি হচ্ছে ফ্রি ক্লাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসের 6টি ক্লাস সিলেবাস বহির্ভূত ক্লাস। ঠিক এভাবে গড়ে উঠানো হবে, আপনাদের চেনা হবে, আপনাদেরও আমাদের চেনা হবে। এইটি আমাদের সেই ভর্তির যে কোর্স ফি 15,000 টাকা, মানে 3,000 টাকা ভর্তি ফি, 1,000 টাকা মান্থলি বেতন। তাহলে এই যে 15,000 টাকার মধ্যে কিন্তু এই 6টি ক্লাস নয়, অর্থাৎ এই 6টি যদি যুক্ত করা হয় তাহলে 66টি ক্লাস। 66 কিনা 6 6 12 বৃহস্পতি, বৃহস্পতি কিনা ব্যয় ভাবে বসে আছে। তাহলে এবছর, গত বছর ক্লাস ছিল 60 শুক্রের ক্লাস, এবছর হলো 66, মানে বৃহস্পতির ক্লাস। বৃহস্পতি দ্বাদশে ব্যস্ত হয়ে বৃহস্পতি নিজ গৃহে বসে আছে। তাহলে সেই বৃহস্পতির চতুর্থ ভাবে 4th হাউসে দৃষ্টি দিয়েছে, আসলে আমাদের হাউসটিকে কেমন দেখবে। প্ল্যানটি আপনারা লিখে রাখেন, পরবর্তীতে এই কোর্স যখন চালু হবে জুলাই মাসে, তখন আপনারা এই প্রেডিকশনের সঙ্গে মিলিয়ে নিয়েন যে আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি হচ্ছে বা কি হবে। ইভেন কি চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করব, চতুর্থ ভাব থেকে আমরা শিখাই মমত্ব, স্নেহ, ভালোবাসা, তাছাড়া ধরেন সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, এমনকি জমি জমা, তারপরে হচ্ছে অংশীদার, সহকর্মী, প্রাথমিক শিক্ষা। তাহলে যেহেতু প্রাথমিক শিক্ষার ব্যাস, সেখানে কিন্তু রাহুও দৃষ্টি দিয়েছে, তাহলে কি হবে। এমনকি এই বৃহস্পতি 66 6-এর ঘরে দৃষ্টি দিল তার নিজ গৃহে, তাহলে এই কোচিং সেন্টারে হাতটি কেমন সেটি আমাদের অনুধাবন করিয়ে দেবে। এমনকি এই বৃহস্পতি যখন তার নবম দৃষ্টি এই রাহুর উপরে দিল, তাহলে রাহুর উপরে দিয়ে 24 তারিখে যে 2+4 যে ক্লাসটি হলো, এই রাহু গ্রাস করে ক্লাসটি মাঝপথে থামিয়ে দেবে কিনা, নাকি ওটিকে চলমান রাখবে, সেটি এখান থেকে বিচার করেই কিন্তু আমাদের হাউস বিচার করতে হবে। সেই হাউস যখন বিচার করব তখনই কিন্তু আমরা চলে আসব পামিস্ট্রিতে। তখন পামিস্ট্রিতে যদি হাতটা মিলানো যায় যে হাতে এই ধরনের রেখা থাকার কথা, আপনারা নিশ্চয়ই আজকের ক্লাস স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে রাখার পরে এই হাতে কি চিহ্নিত বা কিভাবে চিহ্নিত রয়েছে, যদি এটি মাঝপথে থেমে যায় তাহলে কোন দিক থেকে থামাবে, সেটির প্রেডিকশন কি হবে। যদি 5 ক্লাস হয়ে বন্ধ হয়ে যায়, সেটি কেন হলো। আমি একটি ক্লাস উদ্বোধন করার আগে মারা গেলাম, তাহলে কি এটি চলমান থাকবে কিনা, সেটি যেহেতু আমার লগ্নে ক্লাস শুরু হয়েছে আমাকে মেরে দেবে কিনা। আমার লগ্নে যেহেতু পাপ গ্রহ শনি, মারক গ্রহ, সেই ভাগ্যভাবে বসে আছে, তাহলে ভাগ্যের প্রদীপ জ্বলবে কি নিভবে, সেটি এখান থেকে বিচার হবে। আর সেই হাতে বিশেষ করে ওই যে বৃক্ষটি ভাগ্য রেখাটি উঠেছে, সেই রেখাটি আদৌ পিছিয়ে যাবে কিনা সেটিও নির্ণয় হবে। অর্থাৎ আগে শূন্য নাকি পরে শূন্য, পরে শূন্য হলে তো বাড়ছে, আগে শূন্য হলে কিন্তু কমছে। কিন্তু সেই শূন্য কোথায় গিয়ে বসবে, এই গৃহগুলো যে শূন্য গৃহগুলো, এমনকি সেই গৃহের আগে পিছে কেন গ্রহ, এটির যে ব্যাখ্যা যেটি করা হবে, প্রকৃত ব্যাখ্যা যখন করা হবে তখন বুঝতে পারবেন একটি চার্ট দেখলে যে এই জাতকটি কেমন। আগে তার হাতটি ধরার দরকার নেই। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শেখায় জ্যোতিষশাস্ত্র, মানে মানুষ জানে হাত দেখা, আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শেখায় হাতটি মুষ্টিবদ্ধ থাকুক, হাত আগে দেখার দরকার নেই। আগে তার জন্ম তারিখ থাকলে জন্ম তারিখ, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, যদি না থেকে থাকে তাহলে হোরারি অ্যাস্ট্রোলজি, যেটি বর্তমান সময় গোচর ছক, সেখান থেকে, এমনকি তার নাম দিয়ে, জন্ম তারিখ নেই, নাম সংখ্যা দিয়ে নিউমারোলজি করে, তারপরে তার হাতটি কেমন হবে সেই ব্যাখ্যা দিয়ে তারপরে হাতের সঙ্গে মিলিয়ে দেবে। এটি চায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের, সেই শিক্ষায় শিক্ষিত করতে চায়। আর অন্যান্য জায়গার জ্যোতিষরা জানে যে জ্যোতিষ মানে হাত দেখা, তারা আগে হাতটি নেয়, পরে ছকটি করে, পরে হোরারি অ্যাস্ট্রোলজি দেখে, পরে তার নাম দেখে। এটি হচ্ছে আমাদের পার্থক্য। তো সেই পার্থক্য আপনাদের ভালো লাগবে কিনা, আদৌ লাগবে কিনা, সেটি আপনারা গলাধঃকরণ করতে পারবেন কিনা, আপনাদের উপর চাপ সৃষ্টি হবে কিনা, ক্লাসটা কত কঠিন হবে,
স্যার যত সহজভাবে বলছে এত সহজ হবে কিনা, এরকম হাজারো প্রশ্ন আপনাদের কাছে থাকবে। যেমন আমি দেখছি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, সব থেকে এখানে বেশি নজর রাখছি যে কার কাছে প্রশ্ন বেশি ঘুরপাক খাচ্ছে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব। ইনার কাছে বেশি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উনি নিশ্চয়ই প্রশ্ন করবেন, আমার মনের ধারণা যেটা, যে স্যার আপনি 1 তারিখের এত ক্লাস আপনার সাথে করলাম, 10 তারিখের ক্লাস করলাম, আজকে যে ডাইনে শূন্য আর বামে শূন্য নতুন করে যুক্ত করলেন, তাহলে এটি তো একটু মিলানোর দরকার, আসলে পরে ক্লাসে ধরবো। ওনার মনের স্যার ভিতর সঠিক টিং স্যার, টিং করে। স্যার সঠিক, আপনি বুঝলেন কিভাবে? আমার তো ঘুরপাক খাচ্ছে এটা স্যার। হ্যাঁ, যদি খেয়ে থাকে তাহলে আজকের ক্লাস আপনার এই যে শিক্ষার্থীদের জন্য প্রথম ফ্রি ডেমো ক্লাস। আসলে প্রথম ফ্রি ডেমো ক্লাস আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কি ধরনের শিক্ষা দিয়ে থাকি, আপনার যদি এই কথাটাই মনের ভিতর যদি এসে থাকে, তাহলে এই বিষয়ে যদি 2-4 মিনিট একটু বলতেন, তাহলে কৃতার্থ হতাম। আমি পরে আরো বের করে দেবো যে কার মনে কি চাচ্ছে। দেখেন আমাদের পুরাতন শিক্ষার্থীদের মধ্যে আরো 2-1 জনের আমি বের করবো। দেখেন। গুড ইভিনিং জেন্টলম্যান, আমার শ্রদ্ধেয় শিক্ষক সকলের প্রতি আমার সালাম রইল। এখানে আমি স্যারের সাথে প্রায় 1 বছরের মতো ক্লাস করতেছি। এখানে স্যার যেটা বলছেন, দেখেন আমি কিন্তু স্যারের শুধু ক্যামেরায় আছি, ছবিতে। সে আমার মনের ভিতরটা পড়ে ফেলছে, সত্যিই তাই। আমি স্যারের নিউমেরোলজিক্যাল ক্লাসও করছি, আপনার বৈদিক অ্যাস্ট্রোলজির ক্লাস করছি, পামিস্ট্রির ক্লাস করছি। আজকে যে ব্যাখ্যাটা স্যার দিলেন, যে 01, 02, 03, এটা দেখেই আমার বুঝতে হবে যে রবি, চন্দ্র, বৃহস্পতি কোন জায়গায় আছে, এটা খুঁজে বের করা, কোন ঘরে আছে, কোন হাউজে। এত ইন্টারেস্টিং জিনিসটা, এটা কিন্তু আগে আমি ধরতে পারিনি। আমার আমার কিন্তু জ্যোতিষ সম্পর্কে যখন আমি শিখতে শুরু করছি, কোনোই ধারণা ছিল না। হাউস কি, রাশির নাম কি, কিভাবে বসে, গ্রহ কয়টা, এবং হাতের ভিতরে আঙ্গুলে যে রাশিগুলোর অবস্থান, এগুলো আমি জানতাম না। কিন্তু আমি এখানে যে নতুনত্ব এবং ব্যতিক্রম জিনিসটা যেটা পেয়েছি, সেটা সত্যিই আমাকে খুব উৎফুল্ল করছে, এবং এই জন্য আমি স্যারের ক্লাস খুব ইন্টারেস্টিংলি দেখি, বোঝার চেষ্টা করি। যে দেখেন, এই নিউমোলজিটার ভিতরে স্যারে যেভাবে মানুষকে নিয়ে আসছে, এবং সেইটা এই চার্টে কিভাবে গেল, হস্তে কিভাবে গেল, এই যে সংযোগ, 3টা সাবজেক্ট। এবং আরও স্যারে কয়েকটা কথা বলছে, যে মানডেন, আমার কোন দিকে শত্রু, ডানে বামে, উত্তর দক্ষিণ, এই যে জিনিসগুলো, সত্যি খুবই একটা আশ্চর্যজনক সংমিশ্রণ। এবং এটা খুবই একটা বোঝার জিনিস। আমি একটু শেয়ার করি, যখন আমি ফ্লোরটা পেলামই কিছু কথা বলার জন্য। আমি অ্যাস্ট্রোলজিটা কেন শিখছি? আমি কিন্তু পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার। আমি পাওয়ার সেক্টরে কাজ করি। তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করি, তখন আমার বাড়ি হলো বরিশাল। আলফ্রেড নামে একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, খ্রিস্টান। আমি ওনার কাছে গিয়েছিলাম। ওনার কাছে 2বার গেছি, এবং 2বারই ঘুরতে ঘুরতে একই সময়ে যাওয়া হয়েছে, মানে টাইমিংটা, ডেটটা একই রকম। উনি আমাকে কতগুলো কথা বলে দিয়েছিলেন সেই সময়। তখন আমি হেসে দিচ্ছিলাম। তখন বলছে যে আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনি কাগজটা রেখে দিন, এবং এই এই বয়স বয়স যখন আপনার হবে, আপনি এটা চেক করে দেখবেন। কি কি লিখে দিয়েছিল? তখন আমি চাকরি করতাম ওয়াটার বোর্ডে। ওয়াটার বোর্ড থেকে বিদেশে খুব একটা লোকজন নেয় না। উনি আমাকে বলল যে আপনি 26-27 বছরের দিকে, বয়সের